ওকে ভাইয়া, সবাই একটু আমাকে কনফার্ম করো তো যে তোমাদের কাছে ক্লাসটা রেকর্ড হচ্ছে এরকম একটা নোটিফিকেশন গেছে কিনা। আচ্ছা, তার মানে ক্লাসটা রেকর্ড হচ্ছে। ঠিক আছে। মাঝে মধ্যে এরকম হয়, ক্লাস রেকর্ড করতে ভুলা যায়, তখন ওই ক্লাস আবার নেওয়া লাগে স্টুডেন্টদেরকে রেকর্ড প্রোভাইড করার জন্য। আর আমি শুরুতে যারা আসলে ক্লাসে আজকে জয়েন করতে পারেনি তাদের জন্য, তাদের কাছে আমার এক্সট্রিমলি আমি অ্যাপোলজি জানাচ্ছি। আমাদের এই ভুল হয়েছে, কিছু টেকনিক্যাল ইস্যু হয়েছে। ওই ওয়েবসাইটটাতে সন্ধ্যাবেলা কিছু আপডেট আসছে, সেটার জন্য আমরা যে ক্লাসটা যেভাবে হওয়ার কথা সেভাবে হচ্ছে না, একটু অন্যভাবে হচ্ছে। এটার জন্য সবাই একটু কনসিডারেশনে দেখবা। এটা হচ্ছে যারা ক্লাসটা লাইভে করতে পারো নেই, তোমার ইচ্ছা ছিল, তাদের জন্য বলছি নেক্সট থেকে আর এটা হবে না ইনশাল্লাহ। রেকর্ড তো পেয়ে যাবা। আর যেহেতু আজকে ফার্স্ট ক্লাস হিসেবে আমি টিচার না, বড় ভাই হিসেবে তোমাদের কয়েকটা কথা বলবো। এই কথাগুলো কিন্তু টিচার বা শাওন ভাইয়া হিসেবে না, তোমার বড় ভাই হিসাবেই বলতেছি। প্রথম কথা, তুমি যে এখানে আছো ক্লাসগুলো করছো, আমি বলবো ভাই, ইউ আর এক্সট্রিমলি লাকি যে এই একটা ডিসিশন তুমি নিছো। আমরা 9-10-এ শর্ট সিলেবাস পড়ে আসছি, অনেকগুলো চ্যাপ্টার আমাদের ছিল না, এই চ্যাপ্টারটাই আমাদের ছিল না, পদার্থের অবস্থা। তোমাকে আমি এখানে অনেক জিনিস শেখাবো যেটা তুমি স্কুলে শিখো নাই, কিন্তু সেটা কলেজে লাগবে। সো লাইফে এই ছোট ছোট ডিসিশনগুলো কিন্তু পরিবর্তন করে দেয়। মানে ধরো যে ছেলেটা নেশাখোর হয়েছে, সেই ছেলেটা কিন্তু কোনো একটা দিন কোনো একটা ছোট ডিসিশন নিয়েছিল যে ওই বন্ধুর সাথে একটু ঘুরতে যাই, ওই ছোট্ট একটা ডিসিশনের জন্য সে নেশাখোর হয়েছে। তো অথবা তোমার কোনো একটা বন্ধু হয়তো এখন অনেক ভালো রেজাল্ট করছে অন্য একটা বন্ধুর সঙ্গে মিশে, সে লাইফে ছোট্ট একটা ডিসিশন নিয়েছিল যে ওই দিন সে ওই বন্ধুর পাশে গিয়ে বসছিল, তার সাথে একটা সখ্যতা তৈরি হয়েছে, ফ্রেন্ডশিপ তৈরি হয়েছে, এবং তার কারণে তার মধ্যে পড়ার আগ্রহ তৈরি হয়েছে। সো লাইফ চেঞ্জ হইতে না অনেক বড় ডিসিশন নিতে হয় না, ফ্যামিলির সবাই বসে তারপরে ভেবেচিন্তে একটা ডিসিশন নিলেই সেটা সবসময় ইফেক্টিভ ডিসিশন হয় এমন না, ছোট ছোট ডিসিশনগুলো লাইফটা পরিবর্তন করে। সো আমি তোমাদেরকে কথা দিচ্ছি, যদি আমি সুস্থ থাকি, সব কিছু ঠিক থাকে, এই যে তোমরা যে এই কোর্সটাতে আসছো, এইটা তোমার জন্য একটা লাইফ চেঞ্জিং ডিসিশন হবে ইনশাল্লাহ, যদি আমার সঙ্গে থাকো, ঠিকমতো ক্লাস করো। নাম্বার 2 হচ্ছে, তোমরা কলেজে উঠছো। স্কুল থেকে কলেজে ট্রানজিশনটা বাংলাদেশে একটু অদ্ভুত। অদ্ভুত মানে হচ্ছে 8-9 একটা ক্লাস গ্যাপ না, ঠিক সেরকম 10-11ও তো একটা ক্লাস গ্যাপ। কিন্তু 8-9-এর পড়াশোনার কন্টেন্টের যে গ্যাপ, 10-11-এর কন্টেন্টের গ্যাপটা অনেক বেশি। তো আমি আসলে এখানে তোমাদের 9-10 থেকে শুরু করব, কলেজের পর্যন্ত ব্রিজটা তৈরি করে দিব, যেন কলেজে গিয়ে তোমার আসলে ওই জিনিসটা বুঝতে অসুবিধা না হয়। এটা হচ্ছে আমার এখানে পারপাস। সো আমি সবসময় পরীক্ষা কেন্দ্রিক পড়াবো না। যখন আমি 9-10-এ শিখতে পড়াই তখন আসলে পরীক্ষা কেন্দ্রিক পড়াই, যেটা পরীক্ষায় আসবে আমার এটা শেখা দরকার। কিন্তু আমার এখন উদ্দেশ্য হতেছে যেটা কলেজে লাগবে সেটা আমি এখানে পড়াবো, সেটার যে অংশটুকু লাগবে সেই অংশটুকু পড়াবো, বুঝতে পারছো? সো এই জন্য তুমি ওই যে ওয়ান শট, হয়তো 9-10-এর অনেক চ্যাপ্টার আছে, আমারই ওয়ান শট অল ইন ওয়ান এখানে ক্লাস আছে, কিন্তু ওইটা তো তোমার 9-10-এর সিলেবাস কেন্দ্রিক, 9-10-এর পরীক্ষা কেন্দ্রিক, কারিকুলাম কেন্দ্রিক। আর এইটা হইতেছে বিবিসি, কেন বলতেছে বেসিক বিল্ডিং কেন্দ্রিক। পার্থক্য আছে, কিন্তু পড়ার স্টাইলের মধ্যে পার্থক্য থাকবে। এরপরে আরেকটা কথা বলে দিই, তোমরা অনেকেই এবার যখন বড় হবা দেখবা টেলিগ্রামে অনেক টিচার, শুধু আমার না, অনেক টিচারের অনেক প্ল্যাটফর্মের বিভিন্ন পাইরেটেড কোর্স এর সন্ধান তোমরা পাবা। সো এটা তোমাদেরকে বড় ভাই হিসাবে বলতেছি, এই ক্লাসগুলো করো না। কেন এই ক্লাসগুলো করবা না? কারণ হচ্ছে এখন অনলাইনে আসলে কোর্সের দাম এমন আহামরি বেশি না। সো তুমি এটা এফোর্ড করতে পারবা। তুমি আসলে কেন করতে চাচ্ছ? তোমার কাছে মনে হয়েছে যে ওকে, 3,000 টাকার কোর্স 500 টাকায় পাওয়া যাচ্ছে, করি। কিন্তু এটা আসলে তুমি একটা মানুষের হক নষ্ট করছো। আর এখন তুমি ছোট, হয়তো এখন তোমার এই রিয়েলাইজেশনটা আসে নাই, কিন্তু যখন তুমি আরেকটু বড় হবা, তোমার যখন রিয়েলাইজেশন আসবে, তখন ওই মানুষটার ঋণটা তুমি শোধ করতে পারবা না। তখন নিজের মধ্যে অনুশোচনা হবে, নিজে অনুতপ্ত হবা যে আমি আসলে কেন শুধু একটা মানুষের হক নষ্ট করলাম। আর এই জিনিসটা আসলে সে যদি না ছাড়ে, তুমি নামাজ পড়লা না, রোজা রাখলা না, হজ করলা না, জাকাত দিলা না, এগুলো হচ্ছে হাকুল্লাহ, আল্লাহর কাছে তুমি যদি মাফ চাও, তওবা করো, হয়তো আল্লাহ মাফ করেও দিতে পারে। কিন্তু তুমি আরেকজনের হক নষ্ট করবা, আল্লাহ কিন্তু এগুলো মাফ করেন, আল্লাহ বলেই দিছে যে এটা আমার মাফ করার এখতিয়ার না, এটা তুমি যার হক নষ্ট করছো তার কাছে তোমাকে মাফ চাইতে হবে। তো কবে এখন তোমার হচ্ছে বিবেক জাগ্রত হবে, তারপরে তুমি সেই মানুষটাকে সেই টাকা পরিশোধ করতে পারবা কিনা, এবং সেটা পরবর্তীকালে পরকালে তোমাকে হিসাব দেওয়া লাগবে তার কাছে, এটা করার কোনো মানেই হয় না। তোমার যদি মনে হয় যে ভাইয়া আমি লাইভ ক্লাস করতে পারবো, তুমি টাকা দিয়ে কিনো। তোমার যদি মনে হয় আমি পারবো না ভাই, এখন অনলাইনে ফ্রি কন্টেন্টের অভাব নেই, কোনো অভাব নেই, অনলাইনে ফ্রি কন্টেন্টের কোনো অভাব নেই, তুমি ফ্রি ক্লাস করো। লাইভ ক্লাস ফ্রি ক্লাসের মধ্যে ডিফারেন্স আছে, যে ডিফারেন্সটুকু থাকে, যে ডেফিসিটগুলো থাকে, সেইগুলো নিজের চেষ্টা করে, নিজে পড়াশোনা করে কভার করে ফেলো, কিন্তু চুরি করা ক্লাস করবা না। এরপরে তোমাদের অনেকেরই মনে হবে দেখবা যে আচ্ছা আমি তো চুরি করি নাই, আরেকজন চুরি করে টেলিগ্রামে দিচ্ছে, আমি সেগুলো কিনছি, আমার তো এখানে কোনো দোষ নেই। অপরাধী সবসময় অপরাধ করার পরে, পাপ করার পরে নিজেকে কনভিন্স করে যে আমি এমন আহামরি কিছু করি নাই।
অনেকে ঘুষ খাওয়ার পরে চিন্তা করে আমি তো কাজটা করে দিয়ে ঘুষ খাইছি, সমস্যা নাই তো, আমি তো কারো ক্ষতি করি নাই। মানে এভাবে সবসময় অপরাধী নিজেকে একটা বুঝ দেয় যে আচ্ছা আমি অপরাধটা করছি, তাহলে এটা আমার কাছে অপরাধ না। এই বুঝটুকু যদি মানুষজন না দিত, তাহলে অপরাধীরা ওই অপরাধের অনুতপ্ত বা অনুশোচনা নিয়ে বেঁচে থাকতে পারতো না। সো এই বুঝ কখনো দিবা না। কারণ ভাই একজন চুরি করছে, সে অপরাধী, তুমি সেই চুরির ক্লাস কিনতেছো। সো তুমি যদি না কিনতা, যে চুরি করছে মানে যে তোমাদের সাপ্লাই দিচ্ছে, সেও এই চুরি করার সুযোগ পেত না। সো ওদিক দিয়ে দেখা যায় যে মানুষটা কষ্ট করে ক্লাস নিচ্ছে, এই যে আমার মতো মানুষজন কষ্ট করে ক্লাস নেবে, কিন্তু দিন শেষে সে তার হকটা পাইলো না, পাইলো কে? একজন মধ্যস্বত্বভোগী, যে আসলে ওই ক্লাসগুলো ডাউনলোড করে তারপরে তোমাদের কাছে সেল করছে। খবরদার এটা করবাই না, একটা মানুষের হক নষ্ট করার দরকার নেই, কোনোভাবেই দরকার নেই। আরেকটা জিনিস হইতেছে, আমরা অনেক সময় বলি যে অমুকে দুর্নীতিবাজ, তমুক দুর্নীতিবাজ, এই সেই। তুমি আসলে কম কিসে দেখো তো, তুমি যদি এই কাজটা করে থাকো, তুমি কি করলা? তোমার হাতে এখন সুযোগ আছে একটা পাইরেটেড কোর্স কেনার। তোমার হাতে এখন এইটুকু দুর্নীতি করার সুযোগ আছে, এইটুকু পাপ কাজ করার সুযোগ আছে, তুমি তো সেইটুকুই ছাড়লা না। সো তোমার হাতে যদি 100 কোটি টাকা দুর্নীতি করার সুযোগ থাকে, তুমি তো সেই 100 কোটি টাকাও ছাড়বা না। সো তোমার হাতে যতটুকু আছে তুমি অতটুকুই কিন্তু এক্সপ্লয়েট করছো। সো এটা বড় ভাই হিসেবে তোমাদের কাছে আমি বলছি, যেহেতু তোমরা আমার এই কোর্স কিনেই কিনছো, মানে কিনেই ক্লাস করছো, তোমাদের মধ্যে প্রবণতা নাই, তারপরে বলতেছে তোমাদের অনেক বন্ধুরা থাকবে দেখবা, খবরদার এইসবের মধ্যে যাবাই না। এই কথাটুকু আমাকে দিচ্ছ তো, যে আমার কাছে যারা পড়ে, আমার কাছে বাচ্চা যারা, তারা পাইরেটেড কোর্স কিনবে না। তারা যদি মনে হয় ভাই আমার কাছে টাকা আছে আমি কিনবো, আমার কাছে টাকা নেই আমি ফ্রি ক্লাস করবো, ইউটিউবে হাজার হাজার ফ্রি ক্লাস সবাই দিয়ে রাখছে, আমি সেইগুলো দিয়ে ক্লাস করবো, কেন আরেকটা মানুষের হক আমি নষ্ট করব? এটা প্রথম দিন কেন বলে দিলাম? অনেকে তোমরা আসলে না জেনে না বুঝে এগুলোতে জড়াই পড়ো, তো দেখা যায় ওই জিনিসের মধ্যে যেন না যাও। আর পড়ার মধ্যে তো অনেক গল্পগুজব হবে। তো ভাইয়া আমরা কেমিস্ট্রি, এই কোর্সের নাম হচ্ছে কি? কোর্সের নাম হচ্ছে বিবিসি। অ্যান্ড ওয়াই বিবিসি? বিবিসি মানে বেসিক বিল্ডিং কোর্স। সো বেসিক বিল্ডিং কোর্সে আমাদের আজকের লেকচারে আসবে পদার্থের অবস্থা। এবং তোমাদের মধ্যে যদি এরকম হয় ভাইয়া এই কোর্সে আমার কি কি কভার হবে, এই কোর্সের মধ্যে তোমার 9-10-এর যে গ্যাপটা আছে সেই গ্যাপটা ফিল আপ হবে। তোমার ইন্টারের পড়াশোনা শুরু হবে, বিশেষ করে ইন্টারের পড়াশোনা তুমি যদি এই ক্লাসটা না করে শুরু করে আটকে যাবা। সো দিস ইজ টেকনিক্যালি দ্য স্টার্টিং অফ ইউর এইচএসসি একাডেমিক। এইচএসসি একাডেমিকটা শুরু হচ্ছে, যারা নটরডেম হলিক্রসে পরীক্ষা দিবা তাদেরও আসলে এখান থেকেই প্রশ্ন আসবে। সো এই একটা কোর্সে 3টা কাজ হয়ে যাচ্ছে, 9-10-এর গ্যাপটা পূরণ হচ্ছে, তারপরে হইতেছে তোমার কলেজ অ্যাডমিশন ক্লাসটা হয়ে যাচ্ছে, আর ইন্টারের পড়াশোনা শুরু হয়ে যাচ্ছে। আর এটা 14টা ক্লাসের রুটিন দেওয়া হচ্ছে, 14 বা 15টা ক্লাস নিব, তারপরে তোমাদের অপটিমিস্টিক 28 শুরু হবে। সবাই একটু লিখে নাও পদার্থ ও পদার্থের অবস্থা। আর খাতা কলম নিয়ে ক্লাস করতে বসবা সবাই। আমি চাই যে খাতা কলম নিয়ে পারলে চা, কফি, বিস্কিট, টোস্ট যা আছে মোটামুটি সবকিছু নিয়ে ক্লাস করতে বসবা, তাতে ক্লাসের একটা ভাইব হয়, ক্লাসের একটা ভাল লাগে আর কি। পদার্থ এবং পদার্থের অবস্থা। এখন পদার্থের অবস্থা আমরা কয়টা পড়ছি? 3টা, কঠিন, তরল, বায়বীয়। ইংলিশে বলা হয় সলিড, লিকুইড অ্যান্ড গ্যাসিয়াস। তুমি যখন কলেজে উঠবা তখন আরো 2টা রকমের অবস্থা পাবা, দরকার নেই ওই 2টা এখন, আপাতত এটুকুই আমরা জানি, কঠিন, তরল এবং বায়বীয়। সো পদার্থের ভৌত অবস্থা হচ্ছে 3 রকম, কঠিন, তরল এবং বায়বীয়। তোমরা জানো পানি কঠিন, ওই বরফ হচ্ছে কঠিন, তরল পানি, বায়বীয় হচ্ছে গ্যাসিয়াস। ওইদিকে আমরা না যে আমরা এখানেও থাকবো না, আমরা একটু এখানে আসি। এই স্লাইডটা আমাদের বেসিক বিল্ডিং এর জন্য খুব ইম্পর্টেন্ট। আচ্ছা দেখো তো, কঠিন পদার্থের কি আছে? নির্দিষ্ট আকার আছে। কঠিন পদার্থের কি আছে? নির্দিষ্ট আয়তন আছে। তরল পদার্থের কি আছে? নির্দিষ্ট আকার নাই, আমি যখন যে পাত্রে রাখবো তখন সেই পাত্রের আকার ধারণ করবে। আর গ্যাসিয়াস পদার্থের নির্দিষ্ট আকার নেই। তাহলে তোমাকে যদি আমি এই 3টাকে সংক্ষেপে হচ্ছে বোঝানোর চেষ্টা করি, তাহলে এই জিনিসটা কি দাঁড়ায়? কঠিন পদার্থের আকার নির্দিষ্ট, তরল পদার্থের আকার নির্দিষ্ট না, গ্যাসিয়াস পদার্থের নির্দিষ্ট আকার নাই। তাহলে আকার শুধু কার আছে? কঠিন পদার্থের আছে। আর আয়তনের ক্ষেত্রে কঠিন পদার্থের আছে, তরল পদার্থের আছে, গ্যাসের নাই। তাহলে আমি যদি সহজ করে বলতে চাই, কঠিন পদার্থের আকারও আছে, আয়তনও আছে। তরল পদার্থের কি আছে? আকার আছে, সরি আয়তন আছে, কিন্তু কি নাই? আকার নাই। যেমন আমার কাছে একটা তরল পদার্থ আছে, বিশাল ওজন, এই যে 5 লিটারের পানি আছে, এটা আসলে যে পানি, কি বলে এটাকে? বলা হয় হচ্ছে নন মিনারেলাইজড ওয়াটার। এটা দিয়ে কি কাজ করে জানো? কারো কোনো আইডিয়া আছে কিনা? হ্যাঁ, নন মিনারেলাইজড ওয়াটার হতেছে ব্যাটারিতে দেয়। ওই যে তোমাদের যে যে এতক্ষণ ধরে ব্যাটারির ব্যাকআপ গেল না,
তো ওটা দেখলাম ইলেকট্রোলাইট কমে গেছে, ওইখানে দিব। এখন এই যে একটা তরল পদার্থ আছে, এখন এই যে তরল পদার্থ যে আছে এই তরল পদার্থের কিন্তু আয়তন আছে, এটা ভাই 5 লিটার আয়তন, আয়তন হচ্ছে 5 লিটার। ভালো কথা, আয়তন 5 লিটার। কিন্তু এটার আকার কি আছে? হ্যাঁ আছে, এখন আকার হচ্ছে এই বোতলের আকার। আমি এই 5 লিটার যদি বালতিতে ঢাকি তাহলে আয়তন কি হবে, আকার কি হবে? বালতির আকার হবে। এই 5 লিটারকে যদি আমি জগে ঢালি তাহলে আয়তন কি হবে? ওই আকার কি হবে? জগের হবে। আন্তঃআণবিক দূরত্ব সবচেয়ে কম, তুলনামূলক বেশি, এটা সবচেয়ে বেশি। আন্তঃআণবিক দূরত্ব মানে একটা অণুর সাথে আরেকটা দূরত্ব। আন্তঃআণবিক আকর্ষণ বল সবচেয়ে বেশি, তুলনামূলক বেশি, সবচেয়ে কম। গতিশক্তি মানে মোট কথা তরলের ক্ষেত্রে তুমি দেখবা সবকিছু মোটামুটি মাঝামাঝি আছে। কঠিনের সবকিছু হয় অনেক কম, না হয় অনেক বেশি। গ্যাসের ক্ষেত্রেও হয় অনেক কম, না হয় অনেক বেশি, বাট এটা মাঝামাঝি আছে। আর সংকোচনশীলতা কি তোমরা বুঝো? কম্প্রেসিবিলিটি। সংকোচনশীলতা বলতে বোঝায় আমি ওটাকে চাপ দিব ও কতটুকু সংকুচিত হবে। কি বলছি? সংকোচনশীলতা হচ্ছে যতটুকু চাপ দিব ও যতটুকু সংকুচিত হয় সেই ব্যাপারটাকে বলা হয় সংকোচনশীলতা। সো আমরা এই স্লাইডটা সামনে আগাই। মেইনলি এখানে বাদ দেই, আমরা আসলে কিছু কোয়েশ্চেন সলভ করব। ওটা মমিটা বাদ দাও। প্রথম প্রশ্ন, কোনটির আন্তঃআণবিক শক্তি সবচেয়ে বেশি? আন্তঃআণবিক শক্তি সবচেয়ে বেশি কাঁচা বাচা কার? কঠিন, তরল না গ্যাসের? এগুলো খুব ইজি পিজি লেমন স্কুইজের জিনিস। শুধু তোমাকে একটু রিমাইন্ড করে দিচ্ছি যে এখানে কি কি পরীক্ষায় দরকার, কি কি তোমার কলেজে গিয়ে দরকার হবে। আন্তঃআণবিক শক্তি সবচেয়ে বেশি কার ভাইয়া? সবচেয়ে বেশি হইতেছে কঠিন পদার্থের, তাই না? এখন আমাদের এর মধ্যে কঠিন পদার্থ কোনটা? কঠিন পদার্থ হাইড্রোজেন গ্যাস, নাইট্রোজেন গ্যাস, ক্লোরিন গ্যাস। কিন্তু আয়োডিন কি থাকে? আয়োডিন হইতেছে কঠিন অবস্থায় থাকে। ওকে, এমসিকিউ তোলা লাগবে না, বাকি সবকিছু দূরে নেবা ক্লাসের। এটা কোথায় আসছিল দেখছো? ঢাকা বোর্ড 24 আসছিল, যখন শর্ট সিলেবাসের বাইরে ছিল। মোমের দহনে উৎপন্ন হয় কি? আচ্ছা, মোমের দহনে কি উৎপন্ন হয়? তোমরা কি জানো যে মোম একটা হাইড্রোকার্বন? এটা কি জানি সবাই? হাইড্রোকার্বন, এইটা তোমাদের কলেজে গিয়ে খুব কাজে লাগবে। ভাই দুনিয়ার যত হাইড্রোকার্বন আছে, মোম বলি, বেনজিন বলি, মিথেন বলি, ইথেন বলি, প্রোপেন বলি, যত হাইড্রোকার্বন আছে সমস্ত হাইড্রোকার্বনকে তুমি যদি অক্সিজেন দিয়ে পোড়াও তাহলে সেখানে কি তৈরি হয়? কার্বন ডাই অক্সাইড তৈরি হয় এবং পানি তৈরি হয়। কি বলছি ভাইয়া? দুনিয়ার যত হাইড্রোকার্বন আছে, যত হাইড্রোকার্বন, এটা সবাই একটু খাতায় লিখে নাও। ভাই এই প্রশ্ন পারাটা এখন আমার মেইন মুখ্য জিনিস না, আমার এই স্টেটমেন্টটা মুখ্য জিনিস। খাতায় সবাই লিখে নাও, যত হাইড্রোকার্বন আছে হাইড্রোকার্বনকে দহন করলে বা অক্সিজেন দিয়ে পোড়ালে সেখানে কার্বন ডাই অক্সাইড পানি তৈরি হয়। সবাই খাতায় লিখে নিয়ে এটা, এটা কলেজে গিয়ে কাজে লাগবে। যে কোনো হাইড্রোকার্বনকে পোড়ালে সেখানে কার্বন ডাই অক্সাইড তৈরি হয় এবং পানি তৈরি হয়। তাহলে মোমের দহনে উৎপন্ন হয় কি? কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, পানি উৎপন্ন হয়, কি তৈরি হয় না? হাইড্রোজেন তৈরি হয় না। তাহলে উত্তর হচ্ছে 1 এবং 3। তুমি বেনজিন পোড়াবা, কার্বন ডাই অক্সাইড পানি তৈরি হবে। তুমি অ্যালকেন পোড়াও, মিথেন পোড়াও, কার্বন ডাই অক্সাইড পানি তৈরি হয়। তুমি ইথেন পোড়াও, কার্বন ডাই অক্সাইড পানি তৈরি হয়। প্রোপেন পোড়াও, কার্বন ডাই অক্সাইড পানি তৈরি হয়। তো দুনিয়ায় যত হাইড্রোকার্বন আছে এটাকে পোড়ালে তুমি কার্বন ডাই অক্সাইড পানি পাচ্ছ। এবার দেখি মোমের গলন। এই মোমরে যখন আমি আগুন ধরাই, মোমের কিন্তু দহনও হয়, মোমের কিন্তু গলনও হয়। দহন মানে হতেছে মোমটা পুড়ে এই কার্বন ডাই অক্সাইড উড়ে চলে যায়, পানি উড়ে চলে যায়, এটা কিন্তু থাকে না। এই পানি কিন্তু লিকুইড পানি না, গ্যাসিয়াস পানি তৈরি হয়। কিন্তু মোমটাকে তো গলেও পড়ে, তাই না? সো মোমের গলনে কি উৎপন্ন হয়? তাপ ও আলো উৎপন্ন হয়। এই কথাটা কি ঠিক? ঠিক না? ঠিক তো। কণাসমূহের আন্তঃআণবিক শক্তি কমে যায়। হ্যাঁ, কারণ মোমটা যখন লিকুইড হয়ে যায়, কাঁচা বাচ্চারা লিকুইড হলে কি হবে? আন্তঃআণবিক শক্তি কমে যাবে না? সো লিকুইড হলো, আন্তঃআণবিক শক্তি কমে গেল, গ্রিন হাউস গ্যাস তৈরি হয়। এই যে একটা ভালো কথা বলছে, এই গ্রিন হাউস গ্যাস কে তৈরি হয়? তোমরা কি গ্রিন হাউস গ্যাস বুঝো? চলো আমরা তো বেসিক ক্লাসই করতে আসছি, সো বেসিক ক্লাস যখন করতে আসছি বেসিক জিনিসটা শিখে দেই। আগে একটু দেখি গ্রিন হাউস জিনিসটা কি। এমন যদি হয়তো তোমাকে যদি এখন আমি পরীক্ষার জন্য পড়াইতাম তাহলে আমি এখানে আর আসতাম না, কিন্তু এখন তোমাকে আমি বেসিক বিল্ডিং এর জন্য পড়াচ্ছি, এই জন্য এখানে আসলাম। দুটো কথা কিন্তু আলাদা কাঁচা বাচ্চারা। একটা হচ্ছে গ্রিন হাউস, আরেকটা হচ্ছে গ্রিন হাউস ইফেক্ট। গ্রিন হাউস ইফেক্ট বা গ্রিন হাউস প্রভাব, দুইটার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ আছে, মোটেও দুটো সেম জিনিস না। গ্রিন হাউস মানে সবুজ ঘর। সবুজ ঘর মানে যদি কেউ ঢাকা ইউনিভার্সিটির কার্জন হলে যাও
ঢাকা ইউনিভার্সিটির কার্জন হলের সামনে গ্রিন হাউস আছে, কেউ কি দেখছো? মানে বাংলাদেশে ওই একটা জায়গায় আমি দেখছিলাম, আর দেখছিলাম ময়মনসিংহ বাংলাদেশ কৃষি ইউনিভার্সিটিতে, ওইখানে আমি গ্রিন হাউস দেখছিলাম। সো গ্রিন হাউস জিনিসটা কি? গ্রিন হাউস জিনিসটা হচ্ছে কাচের ঘর। ধরো আমি যেখানে একটা ঘর আঁকলাম, কেমন হয় কে জানে, ভালোই তো হচ্ছে। তো এটা হচ্ছে গ্লাস দিয়ে বানানো ঘর। যদিও বিশ্বাস করে এখন আর গ্লাস দিয়ে বানানো হয় না, কারণ ভাই গ্লাসগুলো ভেঙে যায়, গ্লাসের দাম বেশি। এখন আসলে গ্লাসের বদলে প্লাস্টিক ব্যবহার করা হয়, গ্লাসের মতো হচ্ছে প্লাস্টিক। এটা নর্মালি কোন দেশে হয়? শীতপ্রধান দেশে এটা করা হয়। কেন করা হয়? ধরো এর মধ্যে তো আমাদের শীতপ্রধান দেশে অনেক ঠান্ডা থাকে, সো অনেক ঠান্ডায় ভাই ওর মধ্যে তো সবজি টবজি ধান মানে এগুলো লাগানো যাবে না, সেগুলো তো খুব তাড়াতাড়ি শীতে ফ্রিজ হয়ে যাবে, তাই না? কিন্তু আমি করলাম কি, একটা কাচের ঘরের মধ্যে এই গাছের চাষগুলো করলাম। এখন সমস্যাটা কি হয়? সমস্যা না, সুবিধা হয়। ধরো এই যে সানলাইট, এই সানলাইট থেকে আলোক রশ্মি আসলো, এই গাছটা গ্রহণ করলো। তো সূর্যের রশ্মি থেকে আমাদের ভিজিবল লাইট আসে, দৃশ্যমান আলো আসে, সেই আলো এই রুমের মধ্যে কিন্তু ঠিকই প্রবেশ করলো। এখন এই গাছগুলো সেই আলো ব্যবহার করে কি তৈরি করে? ফটোসিনথেসিস করে, সালোক সংশ্লেষণ করে, করার পরে সে আবার সেই তাপটা ছেড়ে দেয় না? সে তাপটা ছেড়ে দেয় হইতেছে, এখান থেকে ধরো সানলাইট আসলো, সে যে তাপটা ছাড়ে সেটা কিন্তু অবলোহিত রশ্মি ছাড়ে। তাহলে আসলো কি ভাইয়া? আসলো হইতেছে দৃশ্যমান আলো, দৃশ্যমান আলো। দৃশ্যমান আলো কিন্তু কাচ ভেদ করতে পারে, এটা তো আমরা দেখি। দৃশ্যমান আলো কাচ ভেদ না করলে তো কাচের ওই পারে কে আছে আমরা দেখতে পাইতাম না, তাই না? আমরা তো দেখতে পাই। তাহলে দৃশ্যমান আলো আসলো, গাছগুলো সেই আলো ব্যবহার করলো, করে সে হচ্ছে অবলোহিত রশ্মি বা আইআর ছাড়ে, ইনফ্রারেড। অবলোহিত রশ্মি কোনগুলো জানো? এই যে রিমোট চাপ দিলে যেটা বের হয় সেটা। গাছগুলো সালোক সংশ্লেষণ করে শক্তিটাকে অবলোহিত রশ্মি হিসেবে ছাড়ে। এখন অবলোহিত রশ্মি আবার হচ্ছে পাওয়ারফুল কম, ভিজিবল রে থেকে কম পাওয়ারফুল, ওইটা আবার ভেদ করতে পারে না। তাহলে এই আলোটা বা এই লাইটটা ট্র্যাপড হয়ে থাকলো না, আসছে কিন্তু বের হতে পারতেছে না, এই জন্য ভেতরটা কি থাকে? ভেতরটা গরম থাকে। বুঝিয়েছি সবাই গ্রিন হাউস? তাহলে গ্রিন হাউস হইতেছে একটা কাচের তৈরি ঘর, যার মধ্যে গাছপালা বা নর্মালি বাংলাদেশে যেগুলো করে সেগুলো খুব এক্সপেন্সিভ, কি বলে এক্সপেন্সিভ যে ইয়াগুলো আছে, প্ল্যান্টগুলো আছে, সেগুলো করে, ভিতরে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। এখান থেকে সূর্যের যে ভিজিবল লাইট সেটা ঢুকে, গাছ সেই লাইট ব্যবহার করে ফটোসিনথেসিস করে, সালোক সংশ্লেষণ করে তার খাবার দাবার তৈরি করে, বাট সে যেটা বিকিরণ করে সেটা আবার বাইরে বেরোতে পারে না। সো বাইরে যেহেতু বের হতে পারে না, এই জন্য হিটটা ট্র্যাপড হয়ে থাকে। কাঠ পোড়ালে কি আয়ার পাওয়া যায়? হ্যাঁ। ওই যে ধরো এখানে আগুন জ্বালাইতেছো, আগুন জ্বালানোর সময় তুমি ওই আগুনের যে ফুলকি সেইটুকু তো দৃশ্যমান, কিন্তু ওর থেকে দূরে একটুখানি তাপ অনুভূত হয় না, ওইটা আয়ার হিসেবে যায়। এবার আমরা দেখি গ্রিন হাউস ইফেক্ট জিনিসটা কি। গ্রিন হাউস ইফেক্ট হইতেছে পৃথিবীর ক্ষেত্রে, এই যে ধরো এই হচ্ছে আমাদের পৃথিবী, পৃথিবী আর একটু কমলা লেবুর মতো হয়, তাই না? এই যে পৃথিবীর এই হচ্ছে আমাদের অক্ষরেখা, দ্রাঘিমা রেখা, যাও কিছু একটা আঁকা হয়েছে। এই হচ্ছে পৃথিবী, আমরা এই গ্রহে আছে। তো পৃথিবীর চারপাশে বায়ুমণ্ডল আছে। দেখা যায় যে পৃথিবীর চারপাশে কিছু গ্যাস থাকে, যারা ওই কাজ যে কাজটা করে, গ্লাস যে কাজটা করে সেই কাজটা করে। পৃথিবীর চারপাশে যে বায়ুমণ্ডল আছে, সেই বায়ুমণ্ডলে কিছু স্পেসিফিক গ্যাস আছে। তার মধ্যে সব থেকে বেশি দায়ী কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেনের অক্সাইড দায়ী, কিছু মিথেন দায়ী, কিছু সিএফসি দায়ী, বাট মেইন কালপ্রিট কিন্তু কার্বন ডাই অক্সাইড। এরা পৃথিবীর চারপাশে এরকম একটা গ্যাসের লেয়ার তৈরি করে। এই গ্যাসের লেয়ারটা কি করে? ওইখানে যে গ্লাস যে কাজটা করতো, এই যে সানলাইট আসবে, ভালো কথা, পৃথিবীতে সারাদিন কি হয়? সূর্যের আলো অবজার্ভ করে, পৃথিবী গরম হয়, সন্ধ্যার পরে সে তাপটা ছেড়ে দেয়, কিন্তু এ করে কি? এই তাপটা কিন্তু ছেড়ে দেয় না, এই হিটটা কিন্তু ট্র্যাপড হয়ে থাকে। এইখানে যেরকম ট্র্যাপড হইতো, এইখানে এরকম ট্র্যাপড হয়ে থাকে। তাহলে কি হইলো? হইলোটা হতেছে এইখানে যেমন গ্রিন হাউসে হিটটা ট্র্যাপড হয়, পৃথিবীতেও ওরকম গ্রিন হাউসের মতো ঘটনাটা ঘটে। দ্যাটস ওয়াই উই কল ইট গ্রিন হাউস ইফেক্ট, কিন্তু জিনিস কিন্তু আলাদা। সো গ্রিন হাউস ইফেক্টের মেইন দায়ী হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এখন তোমাদের কাছে কি মনে হইতেছে, গ্রিন হাউস ইফেক্ট ভালো না খারাপ? কি মনে হয়? দেখি কার কি আইডিয়া আছে। আমার কোয়েশ্চেন হচ্ছে গ্রিন হাউস ইফেক্ট কি খারাপ? দীপানিতা বলছে খারাপ। আচ্ছা,
শোনো, গ্রিন হাউস ইফেক্ট ভাই খারাপ না, গ্রিন হাউস ইফেক্ট ভালো, খুবই ভালো। গ্রিন হাউস ইফেক্ট আছে দেখেই কিন্তু ভাই পৃথিবীটা সন্ধ্যার পরে ঠাস করে ঠান্ডা হয়ে যায় না। গ্রিন হাউস ইফেক্ট আছে দেখে কিন্তু পৃথিবীটা আস্তে 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 তাপটা বিকিরণ করে। সন্ধ্যার পরে যদি এমন হয়তো গ্রিন হাউস ইফেক্ট বলে যদি কিছু না থাকতো, তাহলে সন্ধ্যার পরে ঠাস করে পৃথিবীটা একেবারে হইতেছে ঠান্ডা বরফ হয়ে যায়, তো তুমি টিকতে পারতা না। গ্রিন হাউস ইফেক্ট ভালো, কিন্তু অতিরিক্ত যখন হইতেছে তখন খারাপ। দুনিয়ার কোনো কিছুই আল্লাহ তাআলা বলে দিয়েছে অতিরিক্ত কোনো কিছুই ভালো না। সো গ্রিন হাউস ইফেক্টের জন্য পৃথিবী তার তাপমাত্রা ধরে রাখে, পৃথিবী উষ্ণ থাকে, আমরা বেঁচে থাকি, কিন্তু যখন এটা অতিরিক্ত হয়ে যাবে তখন এটা খারাপ। ওই অতিরিক্ত হওয়ার জন্য গ্লোবাল ওয়ার্মিংটা হয়। সকালে যে গরমে মরে যাও। আচ্ছা, তাহলে তাপমাত্রা উৎপন্ন হয়, কণাসমূহের আন্তঃনবিক শক্তি কমে যায়, দ্যাটস ট্রু। আর গ্রিন হাউস গ্যাস তৈরি হয়, মানে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, তিনটাই ঠিক আছে, ইজি পিজি। কোনটির আন্তঃনবিক শক্তি সবচেয়ে বেশি? এই কোনটির আন্তঃনবিক শক্তি সবচেয়ে বেশি? কার সব থেকে শক্তি বেশি? কঠিনের না? হিলিয়াম গ্যাস, তেল তরল, ম্যাগনেসিয়াম কঠিন, অক্সিজেন আবার গ্যাস। তাহলে উত্তর কি হবে? ম্যাগনেসিয়াম হবে, তাই না? এটা ইজি পিজি প্রশ্ন। আমি মেইনলি তোমাদেরকে ব্যাপন নিঃসরণ পড়াবো, সেখানে আসছে একটুখানি। নিচের কোন পদার্থের সংকোচনশীলতা কম? চাপ দিলে সংকুচিত হয় না কোনটা? কঠিন না? সংকোচনশীলতা হচ্ছে চাপ দিলে সংকুচিত হয় না, কঠিন পদার্থ। তরল বায়বীয় না, এটা হচ্ছে কঠিন পদার্থ। মোমের দহনে কি ধরনের পরিবর্তন ঘটে? এই মোমের দহনে কি ভৌত পরিবর্তনও ঘটে, আবার রাসায়নিক পরিবর্তনও ঘটে। তোমাদেরকে একটা ছবি এঁকে দেখাই দিই। এই একটা মোমবাতি, এই মোমবাতি এরকম জ্বলতেছে। এখন মোমবাতি যখন জ্বলে, ও প্লাজমা হচ্ছে পদার্থের আরেকটা অবস্থা, এটা বড় হইলে জানবা। তখন আমরা দেখি কি যে মোমবাতির এইখানে মোম কি গলে গলে পড়ে না, যে এইখানে মোম পড়ে। এই যে কিছু মোম যে গলে গলে পড়ে, সেটা আসলে কি পরিবর্তন? ভৌত পরিবর্তন। আর এখান থেকে যে কার্বন ডাই অক্সাইড এবং পানিটা যে বের হয়ে যায়, সেটা আবার কি পরিবর্তন? রাসায়নিক পরিবর্তন। ভাই আন্তঃআণবিক শক্তি কি? সামি আফরিন, গুড, ভালো প্রশ্ন করছো। আন্তঃআণবিক শক্তি হইতেছে, আগে তোমাদেরকে বুঝাই আন্ত মানে কি। শোনো, দুইটা ওয়ার্ড, একটা হচ্ছে আন্ত আর একটা হচ্ছে অন্ত। তুমি যখন আন্ত বলবা, আন্ত মানে হচ্ছে পাশাপাশি। যেমন যদি বলা হয় যে আন্ত কলেজ ক্রিকেট টুর্নামেন্ট, এখন আন্ত কলেজ ক্রিকেট টুর্নামেন্ট এটা বলতে কি বোঝায়? একটা কলেজের সাথে আরেকটা কলেজের ক্রিকেট খেলা, এটা হচ্ছে আন্ত কলেজ ক্রিকেট টুর্নামেন্ট। আর অন্ত মানে হচ্ছে ভেতরে। অন্ত কলেজ ক্রিকেট টুর্নামেন্ট মানে কি? তোমার কলেজেরই ধরো এক সেকশনের সাথে অন্য সেকশনের খেলা, সো এটা হচ্ছে ভেতরে। পার্থক্য আছে কিন্তু। তাহলে আন্ত মানে পাশাপাশি আর অন্ত মানে ভেতরে। এখন ওর প্রশ্ন হইতেছে ভাই আন্তঃআণবিক শক্তি কি? আন্তঃআণবিক শক্তি মানে আন্তঃআণবিক আকর্ষণ। একটা অণু আরেকটা অণুকে যে আকর্ষণ করে সেটাকে বলা হয় আন্তঃআণবিক শক্তি। এটা কোথায় বেশি হবে? কঠিনের বেশি হবে। সামি আফরিন, বুঝতে পারছি ভাইয়া? একটা অণুর সাথে আরেকটা অণুর আকর্ষণকে বলা হয় আন্তঃআণবিক শক্তি। ওইটা কঠিনের বেশি হয়, তরলের কমে যায়, গ্যাসের অনেক কম হয়। মোমের দহনে পদার্থের তিনটি অবস্থায় দেখা যায়, ব্যাখ্যা করো। আচ্ছা, এটা যে তিনটা অবস্থায় দেখা যায় কারণ কি? মোম থাকে কঠিন, এইখানে তরল মোম গলে পড়ে, আবার এখানে কার্বন ডাইঅক্সাইড পানি তৈরি হয়, মানে তিনটা অবস্থায় দেখা যায়। তো এগুলো কেন সলভ করে দিচ্ছি না, কারণ আমার এখানে সলভ করে দেওয়া উদ্দেশ্য না। তুমি এখন আর পরীক্ষা দিবা না এটার উপরে, পরীক্ষা দিবা আলকেমি হিসেব পরীক্ষা দিবা, এটা বাদ দিয়ে আমরা মেইনলি তোমাকে যে জিনিসটা পড়াবো সেখানে আসি, ব্যাপন এবং হচ্ছে নিঃসরণ। এটা নিয়ে আমরা যতদূর জানি তার থেকে কিছু কনসেপ্ট আমাদের ইন্টারে গিয়ে বেশি লাগবে, এবং এটা আমাদের এই চ্যাপ্টারের সব থেকে ইম্পর্টেন্ট টপিক। ব্যাপনকে ইংলিশে কি বলে জানো কেউ? এনিমন? মানে ব্যাপনকে ইংলিশে কি বলা হয়? ব্যাপনকে ইংলিশে বলা হয় ডিফিউশন, তাই না? গুড, ডিফিউশন। আর নিঃসরণকে ইংলিশে কি বলে জানা আছে? ব্যাপনকে বলা হয় ডিফিউশন আর নিঃসরণকে বলা হয় ইফিউশন। নিঃসরণের আবার আরেকটা নাম আছে অনুব্যাপন, এটাকে বলা হয় অনুব্যাপন। এই নামটাও তুমি কলেজে গেলে দেখবা। এবার দেখি তোমাদের কিছু বাংলা ব্যাকরণ শেখায়। অনু আসলে কি বাংলা ব্যাকরণের? উপসর্গ না? কোন উপসর্গ? এটা হতেছে
তৎসম উপসর্গ, ওই যে প্র পরা অপসম নি অব অনু নির, এটা মুখস্থ থাকার কথা সবার। আমি দেখছি যে স্টুডেন্টদের আর কিছু মুখস্থ থাকুক না থাকুক, এই বাংলা 21টার তৎসম যে 20টা এটা ধামায় মুখস্থ। প্রপর অপসম নিয়ব অনুনির দুর্বিষু উৎ অধিপরি প্রতি উপ অভিহতি আওপে। এখন আমরা ছোটবেলায় শিখছি উপসর্গের অর্থবাচকতা নাই, কিন্তু অর্থ দ্যোতকতা আছে, মানে ওর নিজের কোনো অর্থ নাই, যদিও কিছু উপসর্গ আছে নিজের অর্থ আছে। অনু তার মধ্যে একটা, অনুমানে ছোট, অনুমানে ছোট, তারপরে হচ্ছে যে আরো কয়েকটা আছে যেগুলোর নিজের অর্থ আছে, নর্মালি উপসর্গের অর্থ থাকে না। এখন আমরা জানি উপসর্গ যদি শব্দের আগে যুক্ত হয় নতুন শব্দ গঠন হয়, তাহলে ব্যাপনের আগে যে অনুটা যুক্ত হয়েছে অবভিয়াসলি এখানে নতুন একটা শব্দ তৈরি হয়েছে, এবং সেই শব্দের অর্থ ব্যাপনের অর্থ থেকে ভিন্ন হবে, তো বোঝা যায়। তাহলে সেখান থেকে আমরা বলতে পারি ব্যাপন এবং অনুব্যাপনের মধ্যে পার্থক্য আছে। তো ব্যাপন আর অনুব্যাপনের মধ্যে পার্থক্য আসলে কি আছে সেটা আসলে আমরা একটু দেখব। কিছু না কিছু পার্থক্য তো অবশ্যই আছে। এখন তোমাদের আসলে নলেজ কি, বা যারা 9-10-এ পড়ে, যারা এই চ্যাপ্টারটা পড়ে স্কুলে, তাদের নলেজ এইটা যে ব্যাপন হয় আস্তে আস্তে, অনুব্যাপন হয় জোরে জোরে, এইটা হইতেছে মোটামুটি তাদের নলেজ। কিন্তু এখানে কিছু সাইন্টিফিক ব্যাপার আছে। সাইন্টিফিক ব্যাপার হইতেছে, তোমার বাসায় রান্নাঘরে কিছু একটা রান্না হচ্ছে, এমন কিছু একটা রান্না হচ্ছে, বিশাল স্মেল আছে। ধরো কি রান্না হইলে স্মেল আসে, ফরসে বিরিয়ানি রান্না হচ্ছে, বিরিয়ানি বা পোলাও রান্না হইলে মোটামুটি বোঝা যায় যে রান্নাঘরে আজকে কিছু একটা রান্না হচ্ছে। এখন বিরিয়ানি যে রান্না হলো, রান্নাঘর থেকে তোমার রুম পর্যন্ত স্মেল আসছে, মানে কি ওইখানের কণাগুলো উড়ে তোমার নাক পর্যন্ত আসছে। ওই কণাগুলো উড়ে তোমার নাক পর্যন্ত যদি না আসতো, তাইলে তো তুমি আসলে ওই গন্ধটা পাইতা না। এখন দেখো তো ভাই, কণাগুলো যে ওই রান্নাঘর থেকে তোমার নাক পর্যন্ত আসছে, তোমার ঘর এবং হচ্ছে রান্নাঘরের মধ্যে কি চাপের কোনো তারতম্য আছে? যে এমন কি যে রান্নাঘরে চাপ অনেক বেশি, তোমার এখানে চাপ কম, তো ওইখান থেকে কেউ ধাক্কা মারছে, সেখান থেকে তোমার রুমে ওই কণাগুলো আসছে, এরকম ঘটনা কি, নাকি এমনি এমনি আসে? কি বলা হয় বলো তো? হইতে পারে। আচ্ছা ওটা বাদ দাও, ধরো হচ্ছে আমার সামনে কেউ একজন অনেক কড়া পারফিউম নিয়ে দাঁড়ায় আছে, তা এত কড়া পারফিউম নিয়ে দাঁড়ায় আছে যে ওর পারফিউমের গন্ধ আমি পাচ্ছি। এখন ভাই ও যে রুমে আছে আমিও তো সেই রুমে আছি, ওর আর আমার মধ্যে কি চাপের পার্থক্য আছে? মানে ও যে পরিবেশে আছে আর আমি যে পরিবেশে আছি, চাপের কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই। কিন্তু একই রকমের ও যায় যেখানে দাঁড়ায় আছে আমি সেইখানেই দাঁড়ায় আছি, তারপরেও কিন্তু ওর ওই পারফিউমের স্মেলটা আমি পাচ্ছি। এখন ওর এই পারফিউমের স্মেলটা যে আমি পাচ্ছি, কেন পাচ্ছি? কারণ ওই কণাগুলো আমার নাক পর্যন্ত আসছে, তার জন্যই তো পাচ্ছি। এইবার আমার প্রশ্ন হইতেছে, ওই কণাগুলো আমার নাক পর্যন্ত আসছে কি কোনো চাপের প্রেসার এখানে ছিল, নাকি স্পন্টিনিয়াসলি আসছে? কি মনে হয়? পারফিউমের ঘনত্ব বেশি, ঘনত্ব হয়তো খানিকটা বেশি হবে। এটা কিন্তু ভাই স্পন্টিনিয়াসলি আসছে, আমি এটাই বোঝাতে চাচ্ছি। আরেকটা ঘটনা তোমাদেরকে বলি, এটা ছেলেরা ভালো রিলেট করতে পারবে। ফুটবল খেলতে গেছে না মাঠে, তো ছোটবেলায় কি হতো ভাই, ছোটবেলায় বাপ মার কাছে অনেক কাহিনী করে অনেক বলে একটা ফুটবল একটা সিজনে দিত বর্ষাকাল আসলে। এখন ওই বলটা মাঠের, আমাদের মাঠের পাশে খেজুর গাছ ছিল, তা আমরা আসলে সবসময় ভয় থাকতাম যে বলটা যেন কোনোভাবে খেজুর গাছের ওইখানে না যায়, কারণ গেলেই তো হচ্ছে বলে কাটা ফুটবে, বল হচ্ছে এই যে লিক হয়ে যায়। এবার বলটা যখন লিক হইলো তখন কি হলো, ভেতরের বাতাস বাইরে আসলো। সো ভেতরের বাতাস যখন বাইরে আসলো এবং খুব জোরে সোরে আসছে, আমাকে বলো তো ভাই এইখানে কি চাপের পার্থক্য আছে নাকি নাই? একটা ফুটবলের ভেতরের বাতাসটা বাহিরে আসলো, সেখানে কিন্তু চাপের পার্থক্য আছে। দ্যাটস দ্য ডিফারেন্স বিটুইন ডিফিউশন অ্যান্ড ইফিউশন। আমরা বাঙালিয়ানা কথা বলে ফেলি যে ব্যাপন হয় আস্তে আস্তে, অনুব্যাপন হয় জোরে জোরে। ঠিক আছে ভাই, কিন্তু সাইন্টিফিক রিজন হচ্ছে ব্যাপনটা হয় একই চাপীয় মাধ্যমে, আর নিঃসরণটা হয় উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে। মনে থাকবে সবাই? তাহলে আমরা কি বলবো, ব্যাপনটা হয় হচ্ছে একই চাপীয় মাধ্যমে, একই, সবাই একটু লিখে নাও। কি বলছি ভাইয়া, একই চাপীয় মাধ্যমে ব্যাপন হয়। ওকে, আর নিঃসরণটা কি হয়, নিঃসরণটা হয় হচ্ছে উচ্চ চাপ থেকে, উচ্চ চাপ থেকে কোন দিকে যাবে,
নিম্নচাপের দিকে যাবে। বুঝতে পারছি সবাই? এইটা হচ্ছে সাইন্টিফিক ডিফারেন্স। হ্যাঁ, আরো কিছু ডিফারেন্স তো অবশ্যই থাকে। ব্যাপনটা আসলে কি প্রসেস? স্বতঃস্ফূর্ত প্রসেস না? স্বতঃস্ফূর্ত বানানটা একটু খেয়াল করো, বানানটা কিন্তু খুব ঝামেলার। শয় বয় তয় বিসর্গ, আবার হতেছে শয় ফয় দীর্ঘকার, আবার হচ্ছে তয় রেফ। বলতে গেলে জিহ্বা টিপা ভেঙে গেল আল্লাহ জানে। আর এইটা হচ্ছে কি হবে, এখানে একটা চাপের তারতম্য থাকে, তাই না? একটা চাপের তারতম্য থাকবে। এরপর যদি আরেকটা পার্থক্য বলি, ব্যাপনের ক্ষেত্রে কি ঘটনা ঘটে? ব্যাপন ভাই আস্তে আস্তে হয় না, মানে আস্তে ধীরে হয় আর কি, কোনো তাড়া নাই। আর অনুব্যাপন কি হয়? অনুব্যাপন হয় হইতেছে খুব জোরে সোরে হয়। এটা হচ্ছে আমাদের ব্যাপন এবং নিঃসরণের মেইন পার্থক্য। আর এখান থেকে একটা মজার জিনিস পরীক্ষায় খুব বেশি পরিমাণে আসে, সেটা একটু বলে দিতে চাই। তাহলে ডেফিনেশন মোটামুটি বুঝে গেছি। এবার আমরা দেখব যে ব্যাপনের হারের নির্ভরশীলতা। আগে দেখি ব্যাপনের হার জিনিসটা কি। ব্যাপনের হার, এটাকে সিম্বলাইজ করা হয় কি দিয়ে? আর দিয়ে। এটুকু শুরু হওয়ার আগে আমরা যে অংশটুকু এই পর্যন্ত পড়ছি সেই অংশটুকু সংক্ষেপে রিভিউ করে দেই। আমরা পড়ছি হচ্ছে কণার তিনটা ভৌত অবস্থার কিছু পার্থক্য। কঠিন, তরল এবং গ্যাস। কঠিন পদার্থের আকার আয়তন নির্দিষ্ট, তরল পদার্থের আকার নাই কিন্তু আয়তন আছে, গ্যাসের আকারও নাই আয়তন নাই। আন্তঃআণবিক শক্তি কঠিনের বেশি, আন্তঃআণবিক দূরত্ব কঠিনের কম, সংকোচনশীলতা কঠিনের কম, এরকম কিছু তুলনা আমরা পড়ছি। মোমের দহন করলে কঠিন পদার্থ পাওয়া যায়, তরল পদার্থ পাওয়া যায়, গ্যাসিয়াস পদার্থ পাওয়া যায়। তারপর হতেছে তুমি যখন ওই মোমকে দহন করো তখন কার্বন ডাইঅক্সাইড, পানি তৈরি হয়। ক্লাস পিডিএফটা, ক্লাসের যে রেকর্ডিংস তুমি পাবা অ্যাপের মধ্যে, ওখানে পেয়ে যাবা। এখানে এমন কেউ আছো যারা শুধু বিবিসি কোর্সে আছো? এমন লোকজন আছো না এখানে? জাস্ট তুমি বিবিসি কোর্সটা নিয়েছো, এমন লোকজন কি আছো? আচ্ছা ঠিক আছে, আছে, তার মানে সবার দুই জায়গা থেকে লোকজন আছে। এরপরে হচ্ছে আমরা শিখলাম ব্যাপন এবং নিঃসরণের ডিফারেন্স। ব্যাপন হয় স্পন্টেনিয়াসলি, এমনি এমনি, একই চাপীয় মাধ্যমে। তোমার পাশে কেউ পারফিউম নিয়ে যদি দাঁড়ায় থাকে, তোমার কাছে গন্ধ আসবে, দ্যাটস ব্যাপন। আর অনুব্যাপন হয় কি? জোরে জোরে, এখানে একটা এক্সট্রা প্রেশার থাকে, ভেতর থেকে বাহিরের দিকে হতেছে এক্সট্রা প্রেশারে গ্যাসগুলো বের হয়ে আসে, সেটাকে বলা হয় হতেছে অনুব্যাপন। কোন অ্যাপে? অ্যাপ তো না, ওয়েবসাইট আর কি, ওয়েবসাইট, অ্যাপ না সরি, alchemysr.com, ওখানেই পাবা। প্রথম প্রথম তো তোমাদের জন্য আসলে ওয়েবসাইটটা নতুন, আমাদের জন্য নতুন। তোমরা হয়তো বা জানো যে এই তোমাদেরকে দিয়ে আসলে আমার ওয়েবসাইটটার কাজ শুরু হচ্ছে, তো এই জন্য একটু সমস্যা হচ্ছে দু একদিন। সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো, আশা করি ঠিক হয়ে যাবে এটা। নেক্সট ক্লাস থেকে আর এরকম হবে না। আর এখন আমরা দেখবো হচ্ছে ব্যাপনের হার। ব্যাপনের হার বলতে বোঝায় এটা আর, আর সমান হতেছে ভি বাই হচ্ছে টি। তোমরা হার তো বুঝো, যে কোনো সময় হার বলতে কি বোঝায়? সময়ের সাথে পরিবর্তন। তাহলে ব্যাপনের হার হইতেছে একক সময়, একক সময়ে যত আয়তন গ্যাস ব্যাপিত হয়। কি বলছি ভাইয়া? ব্যাপনের হার হইতেছে একক সময়ে যত আয়তন গ্যাস ব্যাপিত হয়। ভাই উভয় প্রক্রিয়া কি শুধু গ্যাসের ক্ষেত্রে ঘটে? হ্যাঁ। না না না, এটা আবার ইসের মধ্যেও হয় সামিয়া। এটা একটা ভালো প্রশ্ন করছো। এটা তরলের মধ্যে হয়, যেমন তুমি যখন হচ্ছে পানির মধ্যে ওই যে আমরা যে নীল দেই না, ওটাও কিন্তু ব্যাপন হয়। এটা শুধু যে গ্যাসের ক্ষেত্রে এমন কোনো কথা নাই, তরলের মধ্যে কঠিনের ব্যাপন হইতে পারে, গ্যাসের মধ্যে গ্যাসের ব্যাপন হইতে পারে। বাট আমরা মোটামুটি এটা নিয়েই 9, 10, 11, 12-এ গ্যাসিয়াস পদার্থে ছড়াই যাওয়াটা ডিল করি। তাহলে একক সময় যত আয়তন গ্যাস ব্যাপিত হয় তাকে বলা হয় ব্যাপনের হার। এবার তোমাদের অনেকেই ডেফিনেশন আর ইকুয়েশনের মধ্যে তোমাদের মধ্যে ঝামেলা পেকে যায়, আমি একটা সুন্দর টেকনিক শিখাই দিই, অনেকে অলরেডি পারো, যারা পারো না তাদের জন্য এটা তোমার সারা জীবনের জন্য কাজে লাগবে। তুমি ইকুয়েশন জানো, দিস ইজ ইকুয়েশন। ইকুয়েশন হচ্ছে হোয়াট উই ইউজ টু সলভ দ্য ম্যাথ, দিস ইজ ইকুয়েশন। দিস ইজ ডেফিনেশন, সংজ্ঞা, সংজ্ঞার সূত্র। সংজ্ঞাটা আমরা মুখে বলি, সূত্রটা খাতায় লিখি। সংজ্ঞা দিয়ে ম্যাথ করি না, সূত্র দিয়ে ম্যাথ করি। এখন এই যে সূত্র থেকে সংজ্ঞা আনা যায়, সেটা কি? তুমি যে কোনো সূত্রের
বাকিগুলোকে 1 করে দিবা। দেখো আমি মনে মনে টিটাকে যদি 1 করে দেই তাহলে আর সমান কি দাঁড়ায়? ভি দাঁড়ায় না? যদি টিটাকে মনে মনে আমি 1 করে দিই তাহলে আর সমান ভি দাঁড়ায়। তুমি যে টিটাকে মনে মনে 1 করলা সেটা এবার মুখে বলো। এটা যদি মুখে বলো তাহলে একক সময়ে, তুমি যখনই ভাই একক সময় বলতেছো তখনই টিটা কিন্তু অন হয়ে গেল। একক সময়ে যত আয়তন গ্যাস ব্যাপিত হয়, তাহলে একক সময়ে যত আয়তন মানে ভিটা আয়তন, একক সময়ে যত আয়তন গ্যাস ব্যাপিত হয় তাকে বলা হয়েছে ব্যাপনের হার। বুঝতে পারছি কি? তোমাকে আরেকটা উদাহরণ দেখাই। আরেকটা উদাহরণ কি দেখাবো? ধরো এটা তো সবাই পড়ছো ফিজিক্সে, এফ সমান হতেছে জি ইন্টু এম1 এম2 ডি স্কোয়ার, তাই না? ফিজিক্সের ফর্মুলা, মহাকর্ষের ফর্মুলা। তো মহাকর্ষ ধ্রুবক হতেছে জি। আমি জি এর সংজ্ঞা আনবো, একটা কঠিন জিনিস তোমাদেরকে দেখাই দিই। তাহলে জি সমান কি দাঁড়ায় ভাইয়া? এফ ইন্টু ডি স্কোয়ার বাই হতেছে এম1 ইন্টু এম2। তাহলে আমি ইকুয়েশন জানি, এখন আমি ডেফিনেশন আনবো, সংজ্ঞা বানাবো। সংজ্ঞা বানানোর উপায় কি? কাঁচা বাচ্চারা, তুমি এই যে এম1টাকে মনে মনে অন ধরো, এম2টাকে মনে মনে অন ধরো, ডিটাকে মনে মনে অন ধরো, তখন যে এফটা হবে সেটা জি এর সমান হবে না? আবারও বলতেছি, এম1টাকে অন ধরলে, এম2টাকে অন ধরলে, আমি ডিটাকে যদি মনে মনে অন ধরি তাহলে জি সমান কি দাঁড়ায়? এফ দাঁড়ায়। যেটা মনে মনে ধরলা সেটা একটু মুখে বলো। এই যে এম1 এবং এম2 মানে কি? একক ভরের দুটি বস্তু বা 1 কেজি ভরের দুইটা বস্তুকে, তখনই কিন্তু এম1 1 হয়ে গেছে, এম2 1 হয়ে গেছে। ডিটাকে অন ধরো, ডি মানে কি? দূরত্ব, ওদের মধ্যবর্তী দূরত্ব। তাহলে একক ভরের দুটি বস্তু 1 মিটার দূরত্বে বা একক দূরত্বে থাকলে ওরা পরস্পরকে যে বলে আকর্ষণ করে সেটাকে বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক। সো নিনজা টেকনিক বুঝতে পারছো? সমীকরণের সাথে সংজ্ঞার কিন্তু একটা ভালো মিল আছে। তুমি যদি এই টেকনিকটা না জেনে থাকতো তাহলে এখন থেকে যে কোনো সমীকরণের সংজ্ঞা এরকম মিলাই মিলাই পড়বা, দেখবা একটা সময় পরে 2 মাস 3 মাস পরে তোমাকে আর এই সমীকরণ থেকে সংজ্ঞা মুখস্থ করতে হবে না, এমনি তুমি পারবা। বুঝতে পারছি ভাইয়া? তাহলে ব্যাপনের হার কাকে বলে? একক সময়ে যে আয়তন গ্যাস ব্যাপিত হয় তাকে বলা হয় ব্যাপনের হার। যেমন ধরো আমার কাছে একটা সিলিন্ডার আছে, সেই সিলিন্ডারের মধ্যে গ্যাস আছে। তো যদিও এটা ব্যাপনের হার, আসলে এটা তোমার বইতে 9 10 বলো 11 12 বলো ওরা এটা নিঃসরণের হার হিসাব করে। মুখে বলে ব্যাপন, কিন্তু হিসাব নিকাশ সব করে নিঃসরণের জন্য। তো আমার কাছে একটা সিলিন্ডার আছে, একটা গ্যাসের সিলিন্ডার। এই হচ্ছে একটা গ্যাসের সিলিন্ডার। তো এখান থেকে ধরো গ্যাস বের হচ্ছে। তো একক সময়ে যত আয়তন গ্যাস এখান থেকে বের হয়ে যাবে, সিলিন্ডারের ভেতরের আয়তন না কিন্তু, যত আয়তন গ্যাস এখান থেকে বের হয়ে যাবে সেই আয়তনটা একক সময়ে, সেই আয়তনটাকে বলা হয় ব্যাপনের হার। এখন ব্যাপনের হারের নির্ভরশীলতা, নির্ভরশীলতা হইতেছে এইটা, এখানে দেখারই দরকার নেই, তুমি এইটুকু বুঝো। একটা সমীকরণ আছে আর সমানুপাতিক রুট ওভার এম। সবাই সমীকরণটা লিখে নাও। এই ফর্মুলা আমাদের কে দিছে জানো? এই ফর্মুলা দিছে আমাদের একজন বিশিষ্ট বিজ্ঞানী, তার নাম হচ্ছে গ্রাহাম। এটাকে গ্রাহামের ব্যাপন সূত্র বলা হয়। আর সমানুপাতিক রুট ওভার 1/m। এমটা কি? এমটা হইতেছে গ্যাসের আণবিক ভর। জিনিসটা কিরকম? ধরো ভাই কোনটা 1 ধরবো কিভাবে বুঝবো? নিচে যে রাশিটা থাকবে নর্মালি সামিয়ার নিচে যেটা থাকে সেটাকে হচ্ছে আমরা 1 ধরি। যদি একাধিক রাশি থাকে তাহলে তুমি একটু প্র্যাকটিস করবে, আস্তে আস্তে দেখবা যে এটা আস্তে আস্তে তোমার ন্যাচারাল হয়ে যাবে। মানে এটা তো আর একদিনে হবে না, বাট আমি তোমাকে টেকনিকটা ধরে দিলাম। এখন যে ডেফিনেশন পড়বা সমীকরণের সাথে এরকম মিলাই মিলাই পড়বা, দেখবা এটা অটো বুঝতে পারবা যে কোনটাকে অন ধরতে হয়। এটা খুব একটা প্যারা খাওয়া লাগবে না। আচ্ছা, দৌড়ানোর সময় কে বেশি দৌড়ায়? যে বেশি মোটা না যে বেশি চিকন? অবশ্যই যে বেশি চিকন, তাই না? তুমি দেখো এই যে যারা স্প্রিন্ট করে, স্প্রিন্টের সব থেকে ওয়ার্ল্ড রেকর্ড কার? ওয়ার্ল্ড রেকর্ড হইতেছে ইয়ার কি জানি ওর নাম, আরে জ্যামাইকান উসাইন বোল্ট। সো উসাইন বোল্টে দেখছো কিরকম পাতলা পাতলা চিকন চাকন। আবার ম্যারাথন যারা দৌড়ায়, একটা ফুল ম্যারাথন মানে হচ্ছে 42 কিলোমিটার দৌড়াইতে হয়। ম্যারাথনের ক্ষেত্রে দেখবা কেনিয়ান যারা আছে ওরা সবসময় ম্যারাথনে ওয়ার্ল্ড রেকর্ডধারী। গত মাসের আগ পর্যন্ত ম্যারাথনে ওয়ার্ল্ড রেকর্ডধারী ওর নাম ছিল এলিয়ট কিপচোগে। নাম শুনছো কেউ? মানে কেনিয়ানরা ওরকম ছিপছিপে হয়, ওদের এই হাত পা দেখবা যে কোনো মাংস টাংস কিচ্ছু নেই, খালি হাড্ডি, দৌড়াই ভাই সেই দৌড়। সো এলিয়ট কিপচোগে ছিল তোমার গত মাসের আগ পর্যন্ত হচ্ছে ওয়ার্ল্ড রেকর্ডধারী। আর এখন ওয়ার্ল্ড রেকর্ডধারী ওর নাম হইতেছে, নাম ভুলে গেছে, ও কিছুদিন আগে ওয়ার্ল্ড রেকর্ড ব্রেক করলো। দাঁড়া তোমাদেরকে নামটা দেখে জানাই।
ওর নাম হচ্ছে শেষে আছে, এইটুকু আমার মনে আছে, কিন্তু এর আগে যে কি আছে সেটা তো আমি জানি না। ওর নাম হচ্ছে সাবাস্টিয়ান না ব্র্যান্ডন না, আরে না, আরে কার সাথে কি বানাইছে, ওর নাম হচ্ছে সাবাস্টিয়ান ওই ভাই 42 কিলোমিটার দৌড়াইছে মাত্র 1 ঘন্টা 59 মিনিটে। ইনসেইন লেভেলে দৌড়াইছে। আমি আমি হচ্ছে দৌড়াই হচ্ছে আমি 8 কিলোমিটার দৌড়াই হইতেছে 5 8 এ 40, মোটামুটি 45 মিনিট লাগে বা হচ্ছে 46 মিনিট লাগে আমার 8 কিলোমিটার দৌড়াইতে। আর ওই হইতেছে 2 ঘন্টায় দৌড়াইছে 42 কিলোমিটার। ইনসেইন লেভেলের স্পিড 42 কিলোমিটার দৌড়ানোর জন্য। যাই হোক, সো সোজা কথা, যার ভর কম তার ব্যাপনের হার বেশি, সে বেশি বেশি দৌড়ায়। মানুষের ক্ষেত্রে যেমন সত্যি এটা, তুমি এই গ্যাসের ক্ষেত্রে দেখবা যার ভর কম, ব্যস্তানুপাতিক না, বর্গমূলের ব্যস্তানুপাতিক, ভর কম হইলে ব্যাপনের হার বেশি, ভর বেশি হলে ব্যাপনের হার কম। তাহলে এখান থেকে তো লিখাই যায় যে R1 বাই হতেছে R2, যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক, √M2 বাই হইতেছে M1। এই ফর্মুলাটা কলেজে গিয়ে দেখবা খুব কাজে লাগবে, খুব কাজে লাগবে। এবার কাছে বাচ্চারা কিছু প্রবলেম সলভ করি। এই কোনটির ব্যাপনের সময় বেশি? সময় বেশি মানে কি ব্যাপনের হার কম? সেম, স্পেনের খেলা চলতেছে। আচ্ছা, খেলা চলবে, স্পেনের খেলা কার সাথে চলতেছে? কোন একটা দেশের সাথে জানি। কোনটির ব্যাপনের সময় বেশি লাগে? সময় বেশি লাগে মানে হার কি কম না? প্রশ্ন পড়ে কিন্তু বুঝতে হবে। দেখো, ব্যাপনের সময় বেশি লাগে মানে কি আমাদেরকে আসলে ইনডিরেক্টলি জিজ্ঞেস করছে যে কোনটির ব্যাপনের হার কম, তাই না ভাইয়া? তাহলে কোনটার ব্যাপনের হার কম? যার ভর বেশি হবে। এখন এখানে ভর কত দেখো, অ্যামোনিয়ার কত 17, কার্বন ডাইঅক্সাইড কত, কার্বন ডাইঅক্সাইড 44, সালফার ডাইঅক্সাইড কত, সালফার হচ্ছে 16 32, আর অক্সিজেন হচ্ছে 32, তাহলে 64, আর ক্লোরিন হতেছে 71। তাহলে এখানে সব থেকে বেশি ভর কার? ক্লোরিন। তাহলে ক্লোরিনের ব্যাপনের হার সব থেকে কম। ব্যাপনের হার কম কম হইলে সময়টা বেশি লাগে। তুমি নিজেই দেখো, তুমি বলছো না আর সমানুপাতিক ভি বাই টি, তাহলে আর এবং টি এর ব্যস্তানুপাতিক, সো সময় বেশি লাগলে ব্যাপনের হার কমে যায়। আমাকে বলছে সময় বেশি লাগবে, সময় বেশি লাগবে মানে ব্যাপনের হার কম। এই কাঁচা বাচ্চারা সবাই কি বুঝতে পারছে? এটুকু ক্লিয়ার সবার কাছে? বুঝিয়াছি? কারো কোনো সমস্যা, কোনো কনফিউশন আছে? গুড। এরপরে দেখি কোন দুটির ব্যাপনের হার সমান। এই বলো তো ভাইয়া, ব্যাপনের হার সমান হইতে গেলে কি হওয়া লাগবে? ভাই, যে দুইটা গ্যাসের আণবিক ভর সমান তার ব্যাপনের হার সমান, তাই না? তাহলে মিথেনের ভর কত? কার্বন হচ্ছে 12 আর হাইড্রোজেন হতেছে 4, মানে কত? 16। সো মিথেন 16, কিন্তু অ্যামোনিয়া আবার কত? 17। এটা হবে না, আছে কিন্তু। কার্বন মনোক্সাইড, কার্বন হতেছে 12, অক্সিজেন হচ্ছে 16, তাহলে 12 আর 16 হতেছে 28। আর এটা হতেছে আমাদের ইথিন, ইথিন হতেছে কার্বনের 12 দুগুণা 24 আর 4 হচ্ছে 28। তাহলে আমি আর চেক না করি, এটা হচ্ছে আমার আনসার। এক্সাম হলে যখন হচ্ছে তোমার এই প্রথমটা বা দ্বিতীয়টায় আনসার বের হয়ে যায় তখন খুব ভালো লাগে না? স্বস্তি লাগে। কিন্তু অনেক সময় এমন হয় যে প্রথমটা চেক করি হয় না, দ্বিতীয়টা চেক করি হয় না, তৃতীয়টা চেক করি হয় না, 4 নাম্বারটা গিয়ে উত্তর মেলে, তখন মনে হয় যে কিরে বাবা, এটা না করে নিচ থেকে মিলাইলে মনে হয় ভালো হইতো, এত কষ্ট করে করে আসলাম, দরকার নাই। কোনটির নিঃসরণের হার বেশি? ওই যে বলছিলাম, যাহাই ব্যাপনের জন্য সত্যি, যাহাই ব্যাপনের জন্য সত্যি তাহাই নিঃসরণের জন্য সত্যি। এসএসসিতে 24টা হয়েছে ভাইয়া, মাশাল্লাহ, 24টা মানে হিউজ। কোনটি নিঃসরণের হার বেশি? পানির ভর কত? 18, কার্বন ডাইঅক্সাইড কত? 44, অ্যামোনিয়া হচ্ছে 17, আর মিথেন হচ্ছে 16। তাহলে নিঃসরণের হার বেশি, হার বেশি মানে কি? যে পাতলা পুতলা আছে, পাতলা শুকনা যে আছে তার ব্যাপনের হার বেশি হবে বা নিঃসরণের হার বেশি হবে। এখানে কে দাঁড়ায় দিল? তাইলে হতেছে মিথেন হচ্ছে আনসার। তাহলে তোমাদেরকে আরো কয়েকটা প্রশ্ন এখানে আছে, সেগুলো কি নিজেরা সলভ করতে পারবা? এগুলা ব্যাপনের ক্ষেত্রে কোনটি সঠিক, সাদা ধোঁয়া সৃষ্টি করে কোনটা, এগুলো কি পারবো তো? একই জিনিস, সব একই জিনিস, আমি একা করে দিলে তো হবে না, কারণ ঠাম্মা সাথে থাকলে সবাই একলা হাটে যায়। যারা এই ডায়লগ আমার শোনো নাই, শুনছো তো এটা? এই ডায়লগটা শুনছো সবাই? ঠাম্মা সাথে থাকলে
সবাই একলা হাটে যায়। ঠাম্মা তো চেনো তোমরা, তাই না? ঠাকুরমা, ঠাকুরমা মানে দাদি নানি, এরা আর কি। সাদা ধোঁয়ার একটা দেখেন, হ্যাঁ দেখাবো, সমস্যা নেই। আচ্ছা, ক্লাসটা দ্রুত মানে সাথে সাথে আপলোড দিয়ে দিব। সাদা ধোঁয়ার একটা দেখাবো, সমস্যা নেই। এখন ঠাম্মার সাথে থাকলে সবাই একলা হাটে যায়। ঠাম্মা মানে হচ্ছে ঠাকুরমা, ওই এক বাচ্চা ছেলে আর কি, ওর মারে বলতেছে মা আমি আজকে হাটে যাব। এখন তো আর হাট তোমরা দেখো না, আগে কি হয়তো এত বাজার টাজার ছিল না, সকাল বিকাল তরি তরকারি পাওয়া যেত না, সপ্তাহে 2 দিন হাট মিশতো আর কি। আমার এলাকায় মঙ্গলবার আর শনিবারে হাট বসে, নালু হাট। এখন ওইখানে ওর মারে বলতেছে মা আমি আজকে এবার একলা হাটে যাবো, প্রতিদিন আব্বার সাথে হাটে যেতে আমার ভালো লাগে না। ও একলা হাটে যাবে। তখন বলতেছে যে তুই কি একলা চিনবি, পথ তো চিনবি? তো ও আবার ওর ঠাকুরমার সাথে সবসময় থাকে। তো বলতেছে আমি একলা যাবো, খালি ঠাম্মা আমার সাথে গেলেই হইতেছে। তো ঠাম্মা সাথে গেলে তার একলা হাটে যাওয়া হইলো না, তাই না? মানে আমি যদি এখানে সলভ করেই দিই তাহলে তো তোমারটা হইলো না। তুমি বেসিকটা বুঝতে পারছো। এইবার আমি কিছু অ্যাডভান্স জিনিস তোমাদেরকে দেখাবো, এটা পারবা। ব্যাপনের হারের ক্ষেত্রে সঠিক ক্রম কোনটা? সাদা ধোঁয়া সৃষ্টি করে কোনটা? অ্যামোনিয়াম ক্লোরাইড, ওটা ঠিক আছে। মানে অ্যামোনিয়া আর ক্লোরিন মিলে, সরি, অ্যামোনিয়া আর হাইড্রোক্লোরিক অ্যাসিড মিলে যখন হতেছে অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি হয় তখনই স্মোক তৈরি হয়, সাদা ধোঁয়া তৈরি হয়। ঠিক আছে, বাট এটা আমার শেখানোর উদ্দেশ্য না। আমার শেখানোর উদ্দেশ্য হইতেছে নিঃসরণ কাকে বলে তুমি পারো, কণার গতিতত্ত্ব কাকে বলে। আচ্ছা, এটা একটু বলে দিই। ক্লাস রুটিন কোথায় পাবা? ক্লাস রুটিনটা হচ্ছে অ্যাপের মধ্যে আপলোড দিয়ে দেবো, না তোমাদের গ্রুপেও দিয়ে দেওয়া হবে না। ক্লাস রুটিন এবার আলকেমি পেজেও দেওয়া আছে। এই ক্লাস রুটিন পাইছো না সবাই? হ্যাঁ, অনেকেই পাইছো। যারা পাওনি ওই গ্রুপে আপলোড দিয়ে দেওয়া হবে না। কণার গতিতত্ত্বের অনেকগুলো থিওরি আছে, বাট এটা একটা থিওরি, একটা তত্ত্ব। তো তোমাদের বইয়ে বলা আছে কণার গতিতত্ত্ব হলো সেই তত্ত্ব যা পদার্থের অন্তর্নিহিত কণাগুলোর গতিশক্তি এবং আকর্ষণ বলের উপর ভিত্তি করে পদার্থের কঠিন, তরল এবং গ্যাসীয় অবস্থার ভিন্নতা এবং আচরণ ব্যাখ্যা করে। একটু বুঝা দিচ্ছি। তোমাকে যদি বলা হয় আমি 3টা অবস্থা নিব, একটা হইতেছে সলিড, একটা হইতেছে লিকুইড, একটা হচ্ছে গ্যাস। এগুলো তোমরা জানো, সলিড, লিকুইড এবং গ্যাস। আচ্ছা, যদি বলা হয় ভাইয়া এই 3টা অবস্থার মধ্যে কোন অবস্থায় কণাগুলো সব থেকে বেশি দৌড়াদৌড়ি করে? প্রশ্ন হইতেছে কোনটার মধ্যে সব থেকে বেশি কণাগুলো দৌড়াদৌড়ি করে। আচ্ছা, গ্যাসের মধ্যে সব থেকে বেশি কণাগুলো দৌড়াদৌড়ি করে। আমি ভাইস ভার্সা বলতে পারি না, যে পদার্থের মধ্যে কণাগুলো বেশি দৌড়াদৌড়ি করে তারা গ্যাস হয়, যে পদার্থের মধ্যে কণার দৌড়াদৌড়ি কম সে কি হয়? কঠিন হয়। বলা যায় কি? আবারও বলতেছি, গ্যাসে দৌড়াদৌড়ি বেশি করে এটা হচ্ছে একটা কথা, আবার দৌড়াদৌড়ি বেশি করলে সে গ্যাস হয়, বললে কি কোনো আপত্তি আছে? আপত্তি নাই কিন্তু। তাহলে কণার গতিতত্ত্ব, তত্ত্ব মানে থিওরি, কণার গতিতত্ত্ব হইতেছে সেই তত্ত্ব যে তত্ত্বে দুইটা জিনিস মেইনলি, একটা হইতেছে কণাগুলোর গতিশক্তি এবং আকর্ষণ। কণাগুলোর গতিশক্তি ও আকর্ষণ দ্বারা তাদের ভৌত অবস্থার ব্যাখ্যা করা হয়। সবাইটা লিখে নাও, এটা কিন্তু কলেজে আছে। কণার গতিতত্ত্ব পরিবেশ রসায়নে অনেক বড় একটা অংশ ধরে এই অংশটুকু আছে। তোমরা একটু লিখে নাও। আমি একটু পানি খাই, আমার ওই যে ঘেমে গেছে, পানি তৃষ্ণা লাগছে। আমার এখানে পানি নাই। ব্রেক না কিন্তু, আমি আসছি, বাট পানি খেয়ে আসি।
ওকে, এখনো কি এক্সট্রা সাউন্ড আসে? এবার ঠিক আছে সাউন্ড? ওই যে নিচে রাখছিলাম তো স্পিকারটা, স্পিকার না মাইক্রোফোনটা। আমি একটু বোঝানোর চেষ্টা করি, দেখো সলিড বলতেছি, লিকুইড বলতেছি, গ্যাস বলতেছি। সলিডের ক্ষেত্রে কি বলছি? কণাগুলো বেশি জোরে জোরে দৌড়াদৌড়ি করে, তাই না? কণাগুলো বেশি। ও আচ্ছা, কারো মাইক অন করা? দাঁড়াও, তোমাদের পারমিশনটা হচ্ছে অফ করে দিব, কেউ মাইক আর অন করতে পারবে না। ক্লাস শেষে আবার তোমাদেরকে আমি কথা বলার সুযোগ দেই তো, এই জন্য হচ্ছে। আচ্ছা, এবার ঠিক আছে তো সবকিছু? না না, পজ হয়ে যায় নাই। আমি বলতেছি, দেখো সলিড আছে, লিকুইড আছে এবং গ্যাস আছে। তো আমি এটাকে সলিড কেন বলছি, আমি এটাকে লিকুইড কেন বলছি, এটাকে আমি গ্যাস কেন বলছি? তুমি বলতেছো যে এখানে এদের আন্তঃনবিক আকর্ষণ অনেক বেশি, এদের আন্তঃনবিক আকর্ষণ খানিকটা কম, এর আন্তঃনবিক আকর্ষণ অনেক কম, এটা বলতেছো। আবার তুমি বললা যে এখানে অণুগুলোর কি গতিশক্তি কম, এখানে অণুগুলোর গতিশক্তি বেশি। তাহলে এই যে দেখো, আমি কণাগুলোর গতিশক্তির ব্যাখ্যা করলাম, গতিশক্তি আর হচ্ছে আকর্ষণ দিয়ে ব্যাখ্যা করলাম যে এটা বাবা সলিড, এটা বাবা লিকুইড, আর এটা হতেছে গ্যাস। এই যে যে ব্যাখ্যাটা করলা অন বেসিস হোয়াট? গতিশক্তি এবং আকর্ষণ, কাইনেটিক এনার্জি আর হতেছে অ্যাট্রাকশন, এই ব্যাপারটাকে বলা হয় গতিতত্ত্ব। মনে থাকবে সবার? এটা কিন্তু তোমাদের কলেজে আছে, এবং তোমার অনেক কলেজের বড় ভাইয়া আপুরা আছে যারা কলেজে কণার গতিতত্ত্ব পড়ে ফাড়ায় ফেলছে, বাট এই সিম্পল জিনিসটা জানে না যে কণার গতিতত্ত্ব কাকে বলে। ব্যাপন নিঃসরণ দুটি ভিন্ন প্রক্রিয়া, এটা আমরা ব্যাখ্যা করতে পারবো না, পারবো তো? একটা হয় হচ্ছে একই চাপীয় মাধ্যমে, আরেকটা হয় উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে। এরপরে আমরা আসি একটা প্রশ্ন, C2H2 হাইড্রোজেন, এটা খুব ভালো একটা প্রশ্ন। তাহলে C2H2 প্লাস হাইড্রোজেন, ভাইয়া এখানে কি তৈরি হয়? C2H4 তৈরি হয় না? হয়তো। কার্বন এবং অক্সিজেন মিলে কি তৈরি করে, সরি সালফার এবং অক্সিজেন মিলে তৈরি হয় সালফার ডাইঅক্সাইড। আর হাইড্রোজেন নাইট্রোজেন মিলে তৈরি হয় হচ্ছে অ্যামোনিয়া। এখন আমাকে প্রশ্ন করছে এক্স, ওয়াই এবং জেড এর মধ্যে ব্যাপনের হারের ক্রম ব্যাখ্যা করো। এইখানে আবার একটু কাহিনী আছে, শোনো। এখানে কাহিনীটা একটু বলে দেই। কাহিনী হতেছে এই যে C2H2 হাইড্রোজেন, আর তুমি যখন নিকেল দিবা, সত্যি কথা কি এইখানে দিন শেষে পাওয়া যায় C2H6। জৈব যৌগ যদি পড়ে থাকো, অ্যালকাইন থেকে প্রথমে অ্যালকিন তৈরি হয়, ঠিক আছে, বাট অ্যালকিনে এই বিক্রিয়া থামানো যায় না। দিন শেষে এখানে হাইড্রোজেন বিক্রিয়াস্থলে দেখানো আছে একটা, কিন্তু আসলে কি একটা আছে না কোটি কোটি হাইড্রোজেন অণু আছে? বিক্রিয়াস্থলে কিন্তু কোটি কোটি হাইড্রোজেন অণু আছে। তো তোমাকে যদি আমি আসলে
একেবারে বেসিক সায়েন্স বলি তাহলে এখানে তুমি সরাসরি ইথেন পাবা, ইথিন পাবা না, ইথেনই পাবা। আবার এইখানে তুমি যদি সালফারের সাথে অক্সিজেন দাও, সত্যি কথা এখানে যদি রেখে দাও অক্সিজেন, দিন শেষে তৈরি হবে সালফার ট্রাই অক্সাইড। আমরা এগুলো ধরেই করব। আর হাইড্রোজেন নাইট্রোজেন মিলে অ্যামোনিয়া তৈরি হয়। হ্যাঁ, ক্যাটালিস্ট পয়জন দিলে আবার এখানে অ্যালকিনে থেমে যায়, নর্মালি অ্যালকেনি তৈরি হয়। কারণ ওইটা মেইন ইস্যু না, মেইন ইস্যু হইতেছে খেয়াল করো আমাদের এই যে এক্স ওয়াই জেড এর মধ্যে কোনটির ব্যাপনের হারে ক্রমে ব্যাখ্যা করো। ভর বের করি, দেখো তো ভাই ভর কত হবে। কার্বন হচ্ছে 12 দুগুণে 24 আর হাইড্রোজেন হচ্ছে 6 মানে 30। তাহলে আমি দেখলাম যে ওর ভর হচ্ছে 30। সালফারের কত? সালফারের কিন্তু 32 আর অক্সিজেনের হচ্ছে 16, তাহলে 3 16 48। 48 আর 32 যোগ করলে কত হয়? 48 যোগ হচ্ছে 32, এখানে থাকে 8। আর অ্যামোনিয়ার হচ্ছে 17। তাহলে সব থেকে ব্যাপনের হার বেশি কার হবে? অ্যামোনিয়ার হবে। তারপরে কার হবে? C2H6 এর হবে। তারপরে কার হবে? সালফার ট্রাইঅক্সাইড হবে। এই হচ্ছে আমাদের এটার আনসার। তোমরা কনসেপ্টটা বুঝলে হইতেছে। আরেকটা জিনিস, আমরা যে প্রশ্নটা সলভ করে ব্যাপন নিঃসরণকে ক্ষান্ত দিব সেটা একটু বলে দেই। ওই যে কেউ একজন তখন বলছিল যে ভাইয়া ইয়া একটু শিখাই দিয়েন, ওই যে সাদা ধোঁয়া তৈরি হওয়া। এটা ভাই আমাদের পরীক্ষার জন্য বেশ ইম্পর্টেন্ট জিনিস। পরীক্ষা বলি আবার আমাদের ইয়া বলি, কি বলে, বেসিক বিল্ডিং বলি। একটা পাইপ আছে এরকম, সেই পাইপের এক পাশে রাখালাম আমরা হতেছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এর গ্যাস নিলাম আর কি, বুঝছো। আরেক পাশে নিলাম হতেছে অ্যামোনিয়া। তাহলে HCl গ্যাস নিলাম এক পাশে, এক পাশে অ্যামোনিয়া গ্যাস নিলাম। তো কি হয়, আমি HCl গ্যাসকে এই বরাবর যাওয়ার সুযোগ করে দিলাম, আমি অ্যামোনিয়া গ্যাসকে এই বরাবর যাওয়ার সুযোগ করে দিলাম, এবং আমি ধরে নিলাম যে আমার এখানে যে পাত্রটা আছে, যে নলটা আছে, আমি ধরে নিলাম সেই নলের লেন্থ হচ্ছে 10 মিটার ধরে নিলাম। সেখান থেকে প্রশ্ন আসলো কোথায় সাদা ধোঁয়া তৈরি হবে, এই হচ্ছে আমাদের প্রশ্ন। কোথায় সাদা ধোঁয়া তৈরি হবে। আমি জানি এই প্রশ্ন তোমাদের কাছে হয়তো ইজি লাগতে পারে, কিন্তু এখানে কিছু বোঝার বিষয় আছে, কিছু কনসেপ্টের বিষয় আছে, সেগুলো এখন থেকে ক্লিয়ার করতে হবে। প্রশ্ন হচ্ছে কোথায় সাদা ধোঁয়া তৈরি হবে। আচ্ছা, এই যে সামিয়া বলছে এই টাইপের ম্যাথ করছি, আগে ম্যাথ করছো বাট অনেক সময় অনেক যে কিছু বুঝো নাই, তুমি এখন মিলাই নিও। তুমি যে করছো তোমাকে তোমার টিচারও বুঝাই নেই, তুমিও বুঝো নাই, তোমার কনসেপ্টে ঘাটতি রয়ে গেছে। আর এই ঘাটতি যখন তুমি কলেজে গিয়ে যাবা তখন তুমি প্যারা খেয়ে যাবা। আচ্ছা কাঁচা বাচারা, অ্যামোনিয়ার ভর কত? 17 না? অ্যামোনিয়ার ভর হচ্ছে 17 আমরা জানি। আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের ভর হচ্ছে 36.5। ক্লোরিনের 35.5 আর হাইড্রোজেনের এক যোগ হইল 36.5। তাইলে আমাদের যদি বলি কে বেশি বেশি দৌড়াবে, এই যে অ্যামোনিয়া বেশি বেশি দৌড়াবে, অ্যামোনিয়া বেশি বেশি দৌড়াইতেছে। তাই অ্যামোনিয়া বলতেছে ও সাথীরে আমার তুমি কই, HCl বলতেছে সাথীরে আমার তুমি কই, কিন্তু মোটা তো HCl। তাহলে এখন HClটা কম দূরত্ব কভার করবে, অ্যামোনিয়া বেশি দূরত্ব কভার করবে। তাহলে আমি বলতে পারি যে ধোঁয়াটা তৈরি হবে আসলে কোথায়? ধোঁয়াটা তৈরি হবে এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের কাছে, এইখানে হচ্ছে স্মোকটা তৈরি হবে। কিন্তু আমার প্রশ্ন তো ভাই ওটা না, আমার প্রশ্ন হচ্ছে স্পেসিফিক্যালি কোথায় তৈরি হবে, কত দূরত্বে তৈরি হবে। সবাই কি প্রশ্নটা বুঝতে পারছে? প্রশ্ন হইতেছে যে ভাইয়া স্পেসিফিক্যালি কোথায় তৈরি হবে। আমি বুঝতে পারলাম যে অ্যামোনিয়া থেকে দূরে তৈরি হবে বা হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে কাছে তৈরি হবে, বা এই দূরত্ব যেহেতু মোট 10, তাহলে এটা অবশ্যই 5 থেকে বেশি হবে, এটা অবশ্যই 5 থেকে কম হবে। তো আমরা সেটা বের করব। আমি ধরে নিলাম যে এই পাশে যে দূরত্ব সেটুকু হচ্ছে আমার x। তাহলে কাঁচা বাচারা এই পাশে দূরত্বটুকু কি হবে? 10 - x হবে না? ওকে, এবার আসি যেখানে তুমি 9-10-এ যদি চ্যাপ্টার কেউ পড়ে থাকো বা এই ম্যাথ যদি কেউ করে থাকো, যে জায়গাটা বুঝো নাই, না বুঝে করে আসছো, সেটুকু আমি ক্লিয়ার করে দেই। আচ্ছা, হাইড্রোক্লোরিক অ্যাসিড গ্যাসটা আসলে এটা কি তীরের মতো যায় নাকি এই আয়তন কভার করে যায়? মানে ঘটনাটা কি ঘটে? ঘটনাটা ঘটে সে হতেছে এই যে এই আয়তন কভার করে করে তারপর আগাবে না, এই আয়তন কভার করবে, এখানে কভার করবে,
তো সে কিন্তু আসলে আয়তন পুরোটা কভার করে আসে। আর অ্যামোনিয়া দেখো যে এই আয়তন কভার করে 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 তারপরে সে এখানে কিন্তু যায়। এমন না যে ভাই এটা একদম তীরের মতো এখানে ছিটে আসে, এটা তীরের মতো এখানে যায়। আমি তোমাদেরকে বুঝাতে যাচ্ছি গ্যাসটা কি আসলে দৈর্ঘ্য কভার করে না আয়তন কভার করে, এটা আমাকে আনসার দাও। প্রশ্ন হয়েছে গ্যাসটা কি দৈর্ঘ্য কভার করছে নাকি আয়তন কভার করছে? অবশ্যই আয়তন কভার করছে, দৈর্ঘ্য কিন্তু গ্যাস কভার করে না। আবারও বলতেছি, দৈর্ঘ্য গ্যাস কভার করে না, গ্যাস কভার করে আয়তন। মানে এই অ্যামোনিয়ার HCl-টা এই পুরো আয়তন কভার করে সে এখানে আসবে, আর এই সে পুরো আয়তনটা কভার করে 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 সে এখানে গেল গেল তারপরে দুজনে মিলবে, মিলে অ্যামোনিয়াম ক্লোরাইডের স্মোক তৈরি করবে। ঠিক আছে, ভালো কথা। তাইলে তুমি একটা ফর্মুলা তোমাকে আমি শিখাইলাম, ফর্মুলার হতেছে আর সমান হতেছে ভি বাই হইতেছে টি, তাই না? আবার আর সমান কি, আর হইতেছে আর সমান হইতেছে ভি বাই টি, আবার আর সমানুপাতিক √1/m, তাই না? এই যে দুইটা ফর্মুলা আমরা শিখছি। এখন বলতে পারে এই দুইটা ফর্মুলা কেন লিখছেন ভাই, কোন দুঃখে লিখছেন? লিখছি কারণ আমাকে এখানে গ্যাসের নাম বলে দিয়েছে, মানে আমি এম জানি আর আমাকে আয়তন নিয়ে কাজ করতে হবে, তাই না? এম জানি আর আয়তন নিয়ে কাজ করতে হবে, মানে আমাকে সম্পর্ক স্থাপন করতে হবে এই ভি এর সাথে এম এর। বুঝো কিনা? সম্পর্ক স্থাপন করতে হবে ভি এর সাথে এম এর। এখন তুমি দেখো তো, আমি যদি বলতে চাই এটা কি বলা যায় ভাইয়া আর এবং ভি সমানুপাতিক না? ভি এবং আর সমানুপাতিক, কারণ এটা উপরে আছে এটা উপরে আছে। তাহলে আমি বলতে পারি R1/R2 সমান V1/V2। সমানুপাতিক হইলে 1 উপরে লিখছি, এখানে V1 উপরে লিখছি, R2 নিচে লিখছি, এখানে V2 নিচে লিখছি। আবার আর তো এম এর ব্যস্তানুপাতিক, তাহলে এখানে কি লেখা যায়? লেখা যায় হইতেছে M2 বাই হইতেছে M1। এইটুকু বুঝো না এমন কেউ আছো? আর যেহেতু ভি এর সমানুপাতিক, মানে রেট বাড়লে ব্যাপনের হার বাড়লে বেশি আয়তন। আচ্ছা, মুগ্ধ বলছে বুঝি নাই। মুগ্ধ, কখনো যদি এমন হয় আর সমান হতেছে ভি বাই টি, এরকম যদি সমীকরণ হয়, এই নিচেরটাকে যদি কনস্ট্যান্ট ধরো, নিচেরটাকে যদি মনে মনে ধ্রুবক ধরো, তখন এই দুটো সমানুপাতিক হয়ে যায়, কারণ এও উপরে আছে এও উপরে আছে। অথবা তুমি নর্মালি চিন্তা করো, আমি জানি ব্যাপনের হার বেশি মানে কি, একক সময় বেশি আয়তন ব্যাপিত হয় না? তাহলে যার হার বেশি সে বেশি আয়তন ব্যাপিত হয়, হার বেশি আয়তন বেশি, হার বেশি আয়তন বেশি, মানে সমানুপাতিক। সমানুপাতিক যদি হয় তাহলে R1/R2, যদি দুইটা কেস চিন্তা করি, সমান V1/V2 লেখা যায়। এটুকু বুঝতে পারছি মুগ্ধ? এবার কোন সমীকরণে উপরেরটা সমানুপাতিক ধরে নেওয়া যায়, যদি নিচেরটাকে মনে মনে আমরা ধ্রুবক ধরে নেই। আমি ধ্রুবক মনে মনে ধরে নিচ্ছি। এবার দেখো, আবার আর কি, এম এর ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক হয় শুধু এম না, √m এর ব্যস্তানুপাতিক। এই জন্য দেখো যে √ দিছি, আর যেহেতু ব্যস্তানুপাতিক তার মানে R1 উপরে লিখলে M2 লিখবো উপরে, R2 নিচে লিখলে M1 লিখবো নিচে। ক্লিয়ার? এবার বুঝতে পারছি, গুড। এখন আমার লাগবে হইতেছে সমীকরণের এই অংশটুকু, এই যে এইটুকু লাগবে আমার। আয় হায়, কি করলাম! আমার লাগবে সমীকরণের এইটুকু, আর তোমার লাগবে না। কারণ আমি জানি আমাকে আসলে গ্যাসের আয়তনটা ভি নিয়ে কভার করতে হয়, আর আমাকে কভার করতে হবে কি নিয়ে, এম নিয়ে, কারণ আমি এম জানি। তাহলে ওইটুকু যদি কাঁচাবাচারা আমরা লিখে নেই, তাহলে কি দাঁড়ায়? ভি অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড ডিভাইডেড বাই ভি অফ অ্যামোনিয়া। এই যে 1টাকে মনে মনে হাইড্রোক্লোরিক অ্যাসিড ধরো, নিচে ভি অফ অ্যামোনিয়া। একেবারে 1 2 ধরছি না, 1 2 ধরলে কিছুক্ষণ পরে ভুলে যাব কোনটা 1 ধরছি কোনটা 2 ধরছি। সমান √, এই যে দেখো V1/M2 ব্যস্তানুপাতিক হয়েছে না, V1/M2। তাহলে এখানে M অফ অ্যামোনিয়া হবে, এই যে কোনাকুনি মিলছে, আর এখানে M অফ HCl হবে। তাহলে V অফ HCl মানে কি, HCl কতটুকু আয়তন কভার করছে। এখন HCl কতটুকু আয়তন কভার করে তোমরা কি জানো? যে V সমান হইতেছে A ইন্টু L, জানি। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে গুণ করলে আয়তন পাওয়া যায়। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে গুণ করলে আয়তন পাওয়া যায়। তাহলে আমি ধরে নিলাম যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হইতেছে A, ক্রস সেকশনাল এরিয়া। তাহলে এখানে A ইন্টু
HCl কতটুকু কভার করবে? x না? তাহলে a ইন্টু এক্স, আর এইখানে কি হবে? এইখানে a ইন্টু 10 মাইনাস এক্স, এই এটা আর এই এটা কাটাকাটি হয়ে যায়, সমান হতেছে রুট ওভার অ্যামোনিয়াটা হচ্ছে 17 আর HCl এটা হচ্ছে 36.5। এবার আসি, যে এই অঙ্কটা জীবদ্দশায় আগে করছো তোমাদের স্যাররা করে কি সরাসরি এখানে x নেয় আর 10 মাইনাস এক্স নেয়। আসলে ভাই যে x নেওয়া 10 মাইনাস এক্স নিলে অঙ্ক হয়তো মিলতো। কেন অঙ্ক মিলতো ভাই? কারণ এটা একটা সুষম সিলিন্ডার, এইখানকার এ আর এইখানকার এ সেম, এটা কাটাকাটি যাইতো। কিন্তু তুমি যখন সরাসরি দৈর্ঘ্য নিবা, সেইটা আমাদেরকে মিন করায় যে গ্যাসটা একেবারে তীরের মতো চলে গেছে, আয়তন আর কাভার করে নাই। তো আসলে আয়তনটা কাভার করে, কিন্তু আয়তনটা না নিলেও অঙ্ক মিলে যাচ্ছে, কারণ এখানে দুই পাশের কিন্তু সুষম সিলিন্ডার। এই বুঝতে পারছি কি কনসেপ্টের সমস্যা কোথায় ছিল আমাদের? বুঝছো আসলে? এই যে ফরচুনেটলি এ এ সেম, এইখানকার এ যা এখানকার এ তাই, তার জন্য অঙ্ক মিলে যেত। আচ্ছা আমি যদি এখানে ক্যালকুলেশনটা করে দেই, তাহলে এখানে এক্স বাই হইতেছে 10 মাইনাস এক্স সমান এখানে থাকে রুট ওভার 17 বাই 36.5। লাস্ট ছোটটা আরেকবার একটু বলবেন? হ্যাঁ অবশ্যই বলবো। দেখো সাইফ, তুমি কি এটা বুঝতে পারছিলা ভাইয়া? এই যে এইটুকু বুঝতে পারছিলা? এটুকু কই থেকে আসছে? যে আমি দেখছি আর ভি এর সমানুপাতিক, এই জন্য R1 বাই R2 সমান V1 বাই V2। আবার আমি দেখলাম আর এম এর বর্গমূলের ব্যস্তানুপাতিক, এই জন্য R1 বাই R2 সমান M2 বাই M1। তাহলে আমি দেখছি যে V1 বাই V2 সমান রুট ওভার M2 বাই M1। আচ্ছা এটুকু বুঝছো? এবারে আমার তো 1 2 নিয়ে কাজ করলে হবে না, আমার তো HCl এবং অ্যামোনিয়া নিয়ে কাজ করতে হবে। ও আয়তনের সূত্রটা বুঝি নাই। আচ্ছা কোন একটা সিলিন্ডার যখন থাকে, ধরো এই একটা সুষম সিলিন্ডার, সুষম সিলিন্ডারের যে ক্রস সেকশনালের এরিয়া, মানে সিলিন্ডারের যে এই যে এটা, এই এরিয়া যদি এ হয়, তার সঙ্গে তুমি যদি এটা দৈর্ঘ্য দিয়ে গুণ করো, তখন সেখানে কি পাওয়া যায়? তখন সেখানে আয়তন পাওয়া যায়। ধরো আমি যদি একটা সিলিন্ডার দেখাই, সিলিন্ডার আমার এখানে কি আছে? ধরলাম যে আমার এই যে টিভির রিমোটটা, এই রিমোটটা হতেছে একটা গোলক সিলিন্ডার আর কি। তো এই সিলিন্ডারের ক্রস সেকশনালের এরিয়া কোনটা জানো? আচ্ছা আমার কাছে একটা সিলিন্ডার আছে, এইখানে একটা এয়ার ফ্রেশনার ছিল, কিন্তু কই গেছে সেটা? যাই হোক, আরেকটা জিনিস আছে, এটা দিয়ে দেখাই। মনে করে এটা একটা সিলিন্ডার। এখন এই যে এই সিলিন্ডার, এটা তো আসলে সিলিন্ডার। এখন এই সিলিন্ডারের এই যে সময়টুকু যদি এটুকু নিরেট হইতো, পুরো হইতো, তাহলে এটাকে বলা হয় ক্রস সেকশনাল এরিয়া। যে এইটুকু, এই পুরোটুকু, এই যে এইটুকু, এটার সঙ্গে তুমি যখন দৈর্ঘ্য গুণ করবা, এই সিলিন্ডারের দূরত্ব গুণ করবা, তখন সেখানে কি পাওয়া যায়? আয়তন পাওয়া যায়। এটা হচ্ছে যে পরিমিতির ফর্মুলা, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে দূরত্ব বা দৈর্ঘ্য গুণ করলে আয়তন পাওয়া যায়। বুঝতে পারছি? তাহলে আমি এই যে এখানে আমার ক্রস সেকশনাল এরিয়া ধরলাম হতেছে এ, এই যে এরকম, এটা তো সিলিন্ডার 3D, এটা হচ্ছে এ, তার সাথে আমি দৈর্ঘ্য গুণ করলাম, আয়তন পাইলাম। এটারও ক্রস সেকশনাল এরিয়া কত? এ, তার সাথে আমি দৈর্ঘ্য গুণ করলাম 10 মাইনাস এক্স, আয়তন পাইলাম। বুঝছি ভাই? ঠিক আছে, বাকি তো ক্যালকুলেশন আমরা একটু একবারে করে দিই। 17 ভাগ হচ্ছে 36.5, তাহলে x বাই 10 মাইনাস এক্স সমান থাকে হচ্ছে 0.68। তাহলে হইতেছে x সমান থাকে হইতেছে 6.8 মাইনাস 0.68x, তাহলে 1.68x সমান থাকে 6.8। তাহলে x সমান থাকে হইতেছে 4.04। আচ্ছা আমাকে সামিয়া ফ্রেন্ড বলছে ভাই এটা কি কখনো ভিন্ন হবে? হ্যাঁ এটা ভিন্ন হতেই পারে, এটা ভিন্ন হওয়াটা খুব অস্বাভাবিক কিছু না, এটা ভিন্ন হতেই পারে। কিন্তু সেইটা প্রশ্ন হইতেছে যখন আমরা কলেজে উঠবো তখন দেখব। কিন্তু ওইটা করা যাবে, তোমাকে আসলে কি হবে তখন, আসলে এখানে এমন এমন ডেটা দেওয়া থাকবে যেখানে আয়তন বের করা যাবে, বুঝছো? কিন্তু জিনিসটা যে তুমি যে বেসিক কোনটুকু, বেসিক হইতেছে এইটুকু, তুমি যে এখানে শিখে গেলা যে এটা আসলে এখানে আমরা দৈর্ঘ্য নিয়ে কাজ করি না, আমরা এখানে কি নিয়ে কাজ করি, এখানে আমরা আয়তন নিয়ে কাজ করি। এই যে এই শিক্ষাটুকু আসলে বেসিক, বুঝতে পারছো?
যদি এমন হয়তো ধরো এখানে একটা কোণক দেওয়া ছিল, থাকতেই পারে, এই পাশে একটা কোণক দেওয়া ছিল, তখন ওই কোণকের আয়তন বের করতাম আমরা। কোণকের আয়তন বের করার জন্য আমাকে হিন্ট দিলেও দিতে পারতো, কোনো সমস্যা নেই। তোমরা কি দেখবে একটা মজার ম্যাথ দিব তোমাদেরকে হোমওয়ার্ক, নেক্সট ক্লাসে আমি করে দেবো না ম্যাথটা, কিন্তু একটু নিজেরা চেষ্টা করো। দেখো আমি একটা হোমওয়ার্ক দেই তোমাদেরকে, যেহেতু তোমরা চাচ্ছ। একটা সুন্দর ম্যাথ বানাই দিই আমি, কিন্তু ইরিলেভেন্ট দিলে তো হবে না, রেলেভেন্ট ম্যাথ দিতে হবে। ডেটাগুলো রেলেভেন্ট না দিলে ম্যাথ মিলবে না, আর ম্যাথ না মিললে পরে আমাকে বলবো ভাই কি ম্যাথ দিচ্ছেন, মিললো না। দাঁড়াও একটা ম্যাথ বানাই দিচ্ছি। আচ্ছা দিলাম। ম্যাথটা হচ্ছে এরকম একটা সিলিন্ডার আছে, ওকে, এই যে এখানে একটা সিলিন্ডার আছে, সিলিন্ডার হচ্ছে এরকম আর কি, বুঝছো, লম্বা পাইপ, এবং এই পাইপের দূরত্ব হচ্ছে 10 মিটার। তোমাকে এটা দেওয়া আছে হচ্ছে 10 মিটার। 10 মিটার একটা এরকম একটা লম্বা পাইপ দেওয়া আছে, এটা দেওয়া আছে। এই পাইপের সাথে একটা কোণক দেওয়া আছে, কোণ আর কি একটা। এই যে এটা কিন্তু একটা কোণক, কোণক তো চেনো সবাই তাই না? এই কোণক আবার এই সাইডেও আছে। কোণ মানে যে কোন আইসক্রিম যেরকম সেরকম আর কি। এবং এইখানে একটা অর্ধগোলক দেওয়া আছে, সো এটা একটা অর্ধগোলক, আর এই পাশে একটা অর্ধগোলক দেওয়া আছে। লাইন বাঁকা বোকা হয়ে গেল আর কি, সে যাই হোক, ওটাতে সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, তো এরকম হচ্ছে আমার একটা ঘটনা। এবং এখানে আসলে আর কি কি তথ্য দেওয়া আছে তোমাকে জানো? আরো কিছু তথ্য দেওয়া আছে। সেই তথ্য হচ্ছে 10 মিটার, এইখানে আমাদের যে অর্ধগোলকটা যে কোণকটা দেওয়া আছে এটা হচ্ছে আমাদের 5 মিটার। এই যে এটা হচ্ছে 5 মিটার দেওয়া আছে। তারপরে তোমাদের এই যে এইটা যে হচ্ছে এটা দেওয়া আছে 5 মিটার। আর এইখানে হচ্ছে আমাদের দেওয়া আছে হচ্ছে এটা 5 মিটার দেওয়া আছে ধরো, আর এটা দেওয়া আছে হচ্ছে 6 মিটার, এবং এটা দেওয়া আছে হচ্ছে 2 মিটার। এই পাশে রাখা হয়েছে অ্যামোনিয়া গ্যাস, আর এই পাশে রাখা হয়েছে হাইড্রোক্লোরিক অ্যাসিড গ্যাস। প্রশ্ন একই, কোথায় সাদা ধোঁয়া তৈরি হবে, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে ম্যাথটা তুলো, আমি একটু ম্যাথটা মুখে বলি তোমাকে। প্রথমে একটা সিলিন্ডার নিছি, নিরেট সিলিন্ডার, ওই ভিতরে ফাঁপা সিলিন্ডার, তার দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার, সিলিন্ডারের ব্যাস হচ্ছে 2 মিটার। সেই সিলিন্ডারের সাথে লাগোয়া এই পাশে একটা কোণক আছে, এই পাশে একটা কোণক আছে, সব কিন্তু 3D ছবিতে আঁকা সম্ভব না। তো এইখানে যে কোণকটা আছে সেই কোণকের দূরত্ব হইতেছে 5 মিটার, কোণকের হাইট আর কি।
আর এইখানে যে কোণকটা আছে সেটার হাইটও 5 মিটার আছে। ভালো কথা। আর এই কোণকের সাথে লাগোয়া আবার একটা অর্ধগোলক আছে, অর্ধগোলক। সেই অর্ধগোলকের ব্যাস বলি আর কোণকের ব্যাস বলি। অর্ধগোলকের যে ব্যাস আর কোণকের যে ব্যাস একই, একটার মাথা আর একটা লাগানো, সেটা হচ্ছে 5 মিটার। এইখানেও কি আছে, একটা অর্ধগোলক আছে, সেই অর্ধগোলক এবং কোণকের ব্যাসটা একই, সেটা হতেছে কত, 6 মিটার। এই তথ্য দেওয়া আছে। এবং এই পাশে আমি হাইড্রোক্লোরিক অ্যাসিড গ্যাস রাখছি, এই পাশে আমি অ্যামোনিয়া গ্যাস রাখছি। সো প্রশ্ন হচ্ছে কোথায় সাদা ধোঁয়া তৈরি হবে। তোমাদেরকে আমি হিন্ট দিব, হিন্টটা বলে দিচ্ছি। এই যে অ্যামোনিয়া গ্যাস যখন ওই প্রান্তে ওর সাথী দাঁড়ায় আছে, এখন ও বলতেছে ওই সাথীরা তুমি কোথায়, তো সেই সাথী পর্যন্ত যাওয়ার জন্য তারে প্রথমে কি কভার করতে হয় বলো তো, একটা অর্ধগোলক কভার করতে হয় না? এই কাঁচা বাচ্চারা বুঝি তো, প্রথমে তাকে একটা অর্ধগোলক কভার করতে হয়, অর্ধগোলকের আয়তন নিবা এখানে, তারপরে তাকে একটা কোণক কভার করতে হয়, আর তারপরে তুমি মনে মনে ধরে নিলা যে এখান থেকে এক্স দূরত্বে মিলবে, তখন এইটুকু কভার করতে হয়। এই 3টা দূরত্ব সে কভার করবে। আর এ কি কভার করবে, এটা অর্ধগোলক কভার করবে, কোণক কভার করবে, তারপরে সিলিন্ডার কভার করবে। সবাই কি হিন্টটা পাইছে? ওইখানে যেরকম সস্তাভাবে ঠাস করে করে দিতা দৈর্ঘ্য নিয়ে, এখানে করা যাবে না। সো তোমরা ট্রাই করবা, আগামী ক্লাসে আমি এটা সলভ করে দেবো, সমস্যা নেই। কিন্তু আমি চাই তোমরা একটু নিজেরা ভাবো, নিজেরা একটু করো। ক্লিয়ার সবার কাছে কাঁচা বাচ্চারা? সো এই ব্যাপন এবং হচ্ছে অনুব্যাপন, এইটুকু দেখানো তোমাদের আমার মেইন উদ্দেশ্য ছিল। আর একটু উদ্দেশ্য, সেটা হচ্ছে একটু তোমাদেরকে বলে দিই, এইটুকু তোমাদেরকে শেখানো খুবই দরকার। এই গ্রাফটা, এটা তোমরা অনেকে জানো, এটা খুব সহজ জিনিস, তারপরে হতেছে একটু বলে দিই। এই যে কোনো জিনিসের আমি যখন অবস্থার পরিবর্তন করব, এই পৃথিবীর কোনো কাজ কি ফাও ফাও হয়? হয় না তো। সব কিছুর জন্য একটা এনার্জি দরকার হয়, তাই না? কোনো কাজ এমনি এমনি হয় না। আমি যে কথা বলতেছি আমার এটিপি খরচ হচ্ছে না, তুমি যে ক্লাসটা করছো তোমার এটিপি খরচ হচ্ছে না? হচ্ছে তো। পৃথিবীর কোনো কিছু এমনি এমনি হয় না। তাহলে আমার কাছে বরফ ছিল, যে -50°C তাপমাত্রায় বরফ ছিল, আমি তাপ দিলাম, সেখানে তাপমাত্রা বাড়ছে, -50 থেকে -30, -20, -10, -1, এই পর্যন্ত তাপ দিচ্ছি, তাপমাত্রা বাড়ছে। কিন্তু দেখো ওই যে 0 ডিগ্রিতে সে অনেকক্ষণ ধরে আটকে আছে। তো এইখানে কি ঘটনা ঘটে তোমরা জানো? এই যে 0 ডিগ্রিতে সে যে আটকে আছে, অথবা সে যে 100 ডিগ্রিতে আটকে আছে, এই যে 0 ডিগ্রিতে আটকে যায়, 100 ডিগ্রিতে আটকে যায়, এই সময় তাপমাত্রা বাড়লো না, কিন্তু আমি যে তাপ দিছি সেই তাপটা কেউ গিলে গিলে খাইছে? ওইখানে অবস্থার পরিবর্তন হয়েছে। বুঝতে পারছি? অবস্থার পরিবর্তন হয়, এই সময়টুকু তাপ ঠিকও নিছে, ওর তাপমাত্রা বাড়ে নাই, কিন্তু অবস্থার পরিবর্তন হয়েছে। তো এখান থেকে তোমাদের যে শিক্ষণীয় যে অংশটুকু আমি তোমাকে শেখাবো, সেটা হচ্ছে এইটা, পরিপূর্ণ বরফ গলার জন্য ব্যবহার করি। গুড। সবাই এই স্টেটমেন্টগুলো একটু শিখো। প্রথম স্টেটমেন্ট খুবই ইম্পর্টেন্ট। বরফ 0 ডিগ্রিতে গলা শুরু হয়। মানে তুমি যদি হচ্ছে মাইনাস তাপমাত্রার কোনো বরফকে নাও, যখন 0 ডিগ্রি হয় তখন বরফ গলাটা শুরু হয়, এবং সম্পূর্ণ বরফ না গলা পর্যন্ত তাপমাত্রা 0°C থাকে। এই স্টেটমেন্টটা কি বুঝি সবাই? বরফ না বলে যদি আমি অন্য কোনো উদাহরণ দিতাম, যে কোনো কঠিন পদার্থ তার গলনাঙ্কে, পানির জন্য গলনাঙ্ক তো 0 ডিগ্রি, সো বরফ 0 ডিগ্রিতে গলা শুরু হয় এবং সম্পূর্ণ বরফ গলা না পর্যন্ত তাপমাত্রা 0 ডিগ্রিতে থাকে। তাহলে এইখানে যে তুমি যে তাপ দিচ্ছ, সেই তাপটা কি তাপ ভাইয়া? এটাকে আমরা জানি কি তাপ বলতাম, ফিজিক্সে পড়ছো। এই কাঁচা বাচ্চারা, এটাকে বলা হয় সুপ্ত তাপ, ইংলিশে বলা হয় লেটেন্ট হিট, সুপ্ত তাপ। তাহলে বরফ 0 ডিগ্রিতে গলা শুরু হয় এবং সম্পূর্ণ বরফ গলা না পর্যন্ত তাপমাত্রা কি থাকে? তাপমাত্রা 0°C থাকে। ক্লিয়ার এই পর্যন্ত?
সবাই কি বুঝছে এটুকু? বরফ 0 ডিগ্রিতে তাপমাত্রায় গলা শুরু হয় এবং সম্পূর্ণ বরফ গলার আগ পর্যন্ত তাপমাত্রায় কি থাকে? 0 ডিগ্রি সেলসিয়াসে থাকে। এরপরে দেখি, বরফ তুমি গলাইলা, গলায় তো পানি বানাইলা, পানি কি হয়? পানি 100 ডিগ্রি সেলসিয়াসে বাষ্প হওয়া শুরু হয়। এবং সম্পূর্ণ পানি বাষ্প না হওয়া পর্যন্ত তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস থাকে। ওকে, আমি জানি এই স্টেটমেন্টটাও তোমাদের জন্য কঠিন না, কিন্তু আমি এখন একটা স্টেটমেন্ট লিখে দিব, সেটা হয়তো অনেকের মানতে কষ্ট হবে। আমি এখানে আরেকটা স্টেটমেন্ট লিখে দেব হলুদ কালার দিয়ে। পানি কি তিনটা ভৌত অবস্থার মাঝামাঝি না? পানির এক সাইডে বরফ আছে, এক সাইডে বাষ্প আছে। তাহলে পানি তাপমাত্রা, ধরো পানি এখন 25 ডিগ্রিতে আছে, তাহলে পানি তাপমাত্রা 25 ডিগ্রি থেকে বাড়াতে 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 কি হয়? পানি একসময় বাষ্প হয়। তাহলে আবার তুমি কি এটা ফিল করতে পারো যে পানি 0 ডিগ্রি সেলসিয়াসে বরফ হওয়া শুরু হয়? সবাইকে এটা মানতে পারলাম? পানি 0 ডিগ্রি সেলসিয়াসে বরফ হওয়া শুরু হয়, তাহলে কি পানি পড়লেও তো উড়ে যায়, ওইটা কি বাষ্পীভবন উইদাউট হিট? ওটাকে শত বাষ্পীভবন বলে রাহাত। ওই শত বাষ্পীভবন তাপের প্রভাবে হয় না, ওটা এমনিতেই হয়। সবারই তো কিছু গতিশক্তি থাকে। তোমরা খেয়াল করো, আমরা এর আগে শিখলাম যে বরফ 0 ডিগ্রিতে পানি হয়, শিখলাম না মাত্র? বরফ 0 ডিগ্রিতে পানি হয়। আবার এখানে কি শিখলাম? পানি 0 ডিগ্রিতে বরফ হয়। ভাই কেমন জানি লাগলো না? কিন্তু বিশ্বাস করে এটাই সত্যি কথা। পানির তাপমাত্রা 25 ডিগ্রি আছে, তুমি 25 ডিগ্রিতে কমাবো 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 কমাবা, কমাইতে কমাইতে যখন 1 ডিগ্রি নিবা তাও পানি পানি থাকবে। বাট যখনই 0 ডিগ্রিতে নিছো তখনই কিন্তু পানিটা বরফ হওয়া শুরু হবে। সম্পূর্ণ পানি বরফে না হওয়া পর্যন্ত 0 ডিগ্রি থাকবে। আবার ধরো তোমার কাছে মাইনাসের বরফ আছে, -10, -4, -2, -1 পর্যন্ত সে বরফ থাকবে। যখনই 0তে আনবা তখনই সেই বরফটা গলে যাবে। মানে পানি যদি পানি থাকে, তরল তার গলনাঙ্কে গিয়ে সলিড হওয়া শুরু হয়, আবার সলিড গলনাঙ্কে গিয়ে তরল হওয়া শুরু হয়। মানে এই 0 ডিগ্রি হতেছে ট্রানজিশন। তাহলে বাষ্পের ক্ষেত্রে চিন্তা করো, পানি যেরকম 100 ডিগ্রিতে নিলে বাষ্প হওয়া শুরু হয়, আবার বাষ্প 100 ডিগ্রিতে নামাইলে পানি হওয়া শুরু হয়। এই দুইটা ট্রানজিশনেই সব ঘটনা ঘটে, এইটুকু শিখলেই হতেছে। আবারও বলতেছি যে হতেছে পানি 0 ডিগ্রিতে যেমন বরফ হয়, বরফ 0 ডিগ্রিতে সেরকম পানি হয়। পানি 100 ডিগ্রিতে যেমন বাষ্প হয়, বাষ্প 100 ডিগ্রিতে আবার সেরকম পানি হওয়া শুরু হয়। সবার কি এইটুকু ক্লিয়ার? বুঝতে পারছি? এই বেসিকটুকু ভাই যে কলেজে কি পরিমাণ কাজে লাগবে, আর এই সিম্পল জিনিসটুকু যে স্টুডেন্টরা কি পরিমাণ জানে না, তুমি দেখবে একটু পরেই। হ্যাঁ, সবাই রেকর্ড ক্লাস পাবা, রেকর্ড ক্লাস একটু পরেই সবাই অ্যাপের মধ্যে, এই অ্যাপ না ওয়েবসাইটের মধ্যে পেয়ে যাবা। আগে বলে এইটুকু বুঝছি কিনা, ক্লাস রেকর্ড মেকর্ড সব ওগুলো পেয়ে যাবা, প্যারা নিও না। তাহলে কোনো বস্তু কঠিন অবস্থায় তার গলনাঙ্কে তরল হওয়া শুরু করে, আবার তরল বস্তু সেই একই তাপমাত্রায় কঠিন হওয়া শুরু হয়। ওই তাপমাত্রাতেই তার যত পরিবর্তন সব ওই তাপমাত্রাতেই হয়। তো ঠিক আছে ভাইয়া, এখন তোমরা আসলে কি পড়বা বইতে? আমি এখানে ক্লাস নোটে তোমাদের জন্য কিছু প্রশ্ন এখানে রেখে দিচ্ছি। এখন এই প্রশ্নগুলো তোমরা একটু সলভ করবা। এই প্রশ্নগুলো কিছু ইনফরমেটিভ আছে, কিছু পাতন আছে, ঊর্ধ্বপাতন আছে। সো আমি আমার মতো করে কিছু প্রশ্ন এখানে রেখে দিচ্ছি, সলভ করবা। যদি কোথাও না বুঝো, তোমাদের যে টেলিগ্রাম গ্রুপটা আছে সেখানে জিজ্ঞেস করবা, দেখবা কেউ না কেউ আনসার দিয়ে দিবে, কেউ না দিলে আমি আনসার দিয়ে দিব। ওকে? আর আগামী ক্লাসটির রুটিন অনুযায়ী কত তারিখ বলো তো? আগামী শুক্রবার সকাল 9টায়। সবাই রুটিনটা খেয়াল করবা, আগামী শুক্রবার সকাল 9টায়। স্লাইডে কি আনসার শিট আছে? না, আনসার শিট নাই। এমনিতেও তো প্রশ্ন তো খুব বেশি না, আর বেসিকের জন্য খুব বেশি প্রশ্নও না। তুমি নিজে ট্রাই করো, না পারলে গ্রুপে দিও, দেখবা কেউ না কেউ দিয়ে দিচ্ছে। তো ভাইয়া প্রথম ক্লাসটা আমাদের মোটামুটি আলহামদুলিল্লাহ বলা যায় শেষ হয়ে গেল।
আমরা নেক্সট ক্লাসে এরপরে যে রুটিন অনুযায়ী চ্যাপ্টারগুলো আছে সেই অনুযায়ী নিব। আর তোমরা সবাই হচ্ছে এমন আহামরি সিরিয়াস হওয়ার দরকার নেই, শুধু আমাদের সঙ্গে থাকলেই হবে, বাকিটুকু দেখো হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, তো ভাইয়া ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ সবাইকে। আর আগামী দিন তোমাদের সাথে কথা বলবো, আজকে তো শুরুতে অনেক টাইম লস হয়ে গেছে, আগামী দিন তোমাদের সাথে আনমিউট করে কথা বলার সুযোগ দিব ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ সবাইকে।